আচ্ছা, আপনাদের ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 24 জন। ঠিক আছে, 20 জন থাকার কথা, 4 জন হচ্ছে ওই আপনারা অনেক রিকোয়েস্ট করে অ্যাডমিশন নিছে। কারণ শুক্রবারের ব্যাচটা আসলে আমাদের খালি পাওয়া যায় না, যার কারণে আপনার জব হোল্ডাররা খুব কান্নাকাটি করে। এই জন্য আর কি 4 জন এক্সট্রা নেওয়া হয়েছে, ওনারা এই সারিতে বসবে। সো আপনারা ট্রাই করবেন যারা প্রথম দিকে আসবেন একদম মানে জায়গা মতো বসার জন্য, কারণ প্রত্যেকদিন আপনারা একই জায়গায় বসলে তখনই কমিউনিকেশনগুলো ঠিক থাকবে। ঠিক আছে, এক এক দিন এক এক জায়গায় বসলে দেখবেন আপনি আজকে একজনের সাথে বসছেন, আগামীকালকে আরেকজনের সাথে বসতেছেন, ওনাকে চিনেন না আপনি। সো ওনার সাথে খুব একটা সম্পর্ক ভালো হবে না। আর ফ্রিল্যান্সিং এর কাজ শেখার চাইতে সম্পর্কটা ভালোভাবে তৈরি করা শিখবেন। ঠিক আছে, আপনার সম্পর্ক তৈরি করাই আপনাকে ফ্রিল্যান্সার বানাবে। আপনি কত ভালো শিখতেছেন এটার উপর ভ্যারি করবেন আপনি কত ভালো ফ্রিল্যান্সার হবেন। ঠিক আছে, কমিউনিটি অনেক বড় একটা ব্যাপার। ল্যাপটপ ইউজ করেন কয়জন? আচ্ছা, ডেস্কটপ ইউজ করেন কয়জন? ওকে, ল্যাপটপ বা ডেস্কটপ কিছু নিয়ে আসতে হবে না, কারণ সামনে থাকলে মনোযোগ দেওয়া যায় না। আমাদের আগে ল্যাপটপগুলো ছিল প্রথম ব্যাচগুলোতে, দেখা গেছে যে আমি দেখাচ্ছি একটা জিনিস, তারা ওই বসে বসে একজন একজনের সাথে দেখাচ্ছে, দেখো তো আমার ছবিটা কেমন হচ্ছে ফেসবুকে। এই কারণে ল্যাপটপগুলো দেওয়া হয় না। যদি আপনাদের ইনকেস কারো ল্যাপটপ দরকার হয় আমাকে বলবেন, ওই অফিস রুম থেকে দিয়ে যাবে। বাট মনোযোগ দরকার আছে, এই জন্য ল্যাপটপগুলো আপনাদের সামনে থাকবে না। আর আপনারাও নিয়ে আসবেন না, আপনারা নিজেদেরটা নিয়ে আসলেও বিপদ। না না, ক্লাসে প্র্যাকটিস করার কিছু নাই। দিস ইজ নট স্কুল, দিস ইজ নট কোচিং সেন্টার। ওকে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর একটা ট্রেনিং। আর যেই ট্রেনিংটাতে আপনাদের টোটালি সাপোর্ট আর গাইডলাইনের উপর রাখা হবে। আপনি কতটা ভালো টাইপিং স্পিড, কতটা ভালো আপনি শিখতেছেন, এটার উপর আপনি কত ভালো ফ্রিল্যান্সার হবেন সেটা ডিপেন্ড করবে না। ঠিক আছে, আপনি কতটা ভালো মোটিভেশন পাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো ফ্রিল্যান্সার হবেন। কারণ আমার এমন স্টুডেন্ট আছে যারা বিশাল বিশাল কাজ পেয়ে বসে থাকে, করতে পারে না। আবার এমন স্টুডেন্ট আছে যারা খুবই স্কিল্ড কিন্তু কাজ পায় না। আসেন। আচ্ছা, ডোন্ট মাইন্ড, একজনকে পিছনে বসতে হবে, উনি। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে গিয়ে বসেন। ওকে ঠিক আছে, গাইডলাইনের সাপোর্টটা সবচেয়ে বেশি আপনাদের দরকার হবে। কতটা ভালো শিখতেছেন এটার উপর ডিপেন্ড করবে না কত ভালো ফ্রিল্যান্সার হবেন। আরেকটা জিনিস, আমার কিছু স্টুডেন্ট আছে সকাল 6টার দিকে কল দিবে, তো আমি ঘুমের মধ্যে কল রিসিভ করব। হ্যাঁ, কে বলতেছেন? সুজন ভাই, আমি সাদমান সাকিব। আচ্ছা বলেন। তখন আমাকে বলতে, ভাই আপনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ আমি ঘুমাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি একটু বলেন ক্লায়েন্টের এই মেসেজের কি রিপ্লাই হবে। তো তারপর আমি ট্রাই করি হেল্প করার জন্য, 24 আওয়ার সাপোর্টটা পাবেন। ঠিক আছে, জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, কমিউনিটি ঠিক রাখতে হবে। একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকতে হবে। আমি সাপোজ ওনাকে বলতেছি যে উনি কেন ক্লাসে আসে নাই, আপনি যদি বলতে না পারেন তাহলে হলো না। ঠিক আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশন থাকতে হবে, এটাকে বলে কমিউনিটি। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি একটু পরিচিত হই আপনাদের সাথে। একদম লাস্টের জন্য, একদম লাস্টের নামটা বলবেন আমাকে। শিহাব। আচ্ছা, কোথায় পড়েন? পড়াশোনা করেন কোথায়? বুঝিনি আপনার কথাটা। ওকে, এশিয়া প্যাসিফিক। ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? সিএসসি স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করতে পারে কম, এটা আপনার জন্য ব্যাড নিউজ। কারণ আমার এখন পর্যন্ত সিএসসি স্টুডেন্ট অলমোস্ট 12 বা 13 জনের মতো, তার মধ্যে 4 জন ফেইলার। কারণ হচ্ছে তারা 4-5টা ক্লাস করে এক্সকিউজ একটাই দেখাইছে, আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করতে করতে টায়ার্ড। না না, ওটা না, মানে ক্লাসের কারণে আসতে পারেনি তা না, প্র্যাকটিসটাই করতে পারে না ক্লাসের জন্য। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যারা সিইসিতে পড়ে, সাপোজ আমি, যারা সিইসিতে পড়ে এরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে কম্পিউটার সামনে থাকলে এই জিনিসটাকে জঞ্জাল মনে হয়। মনে হয় মানে একদম আমরা যখন পড়াশোনা করতাম হোমওয়ার্ক সামনে নিয়ে বসলে কেমন লাগতো, বিরক্তি লাগতো। তো ল্যাপটপ বা ডেস্কটপ যাই থাকুক না কেন, জিনিসটাকে খুবই জঞ্জাল মনে হয়। ঠিক আছে, যারা সিএসসিতে পড়েন এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন। আপনার সিএসসি এক জিনিস, ফ্রিল্যান্সিংটাকে আলাদা রাখতে হবে।
বলো না সাইডে রেখে কাজ করা, এই টাইপের ফ্রিল্যান্সিংটাকে টোটাল সাইডে রেখে কাজ করতে হবে। আপনি দুইটাকে একসাথে কম্পেয়ার করেন, একসাথে মার্চ করেন, তাহলে কিন্তু প্রবলেম ফেস করবেন। পাশের জন্য পড়াশোনা না জব? পড়াশোনা নাকি জব? কোথায়? আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? ওকে, আচ্ছা, আপনাদের পজিটিভ দিক আমি না দেখা নেগেটিভ দিকগুলো দেখাবো। আমার এখানে 7 ব্যাচের 4জন জব হোল্ডার আছে, মানে একই অফিসে জব করে। তো তারা একটাই প্রবলেম ফেস করে, মানে বাসায় যাওয়ার পর আর এনার্জি থাকে না প্র্যাকটিস করার। কিংবা প্রথম দিকে খুবই স্পিরিট দেখছি তাদের মধ্যে, ফ্রিল্যান্সিং আমাকে করতেই হবে, এই জিনিস খুব মজার, আমার কম্পিউটার ভালো লাগে, আমি অফিসে সারাক্ষণ এটার সামনে বসে থাকি। বাট 10টা বা 12টা ক্লাসের পরে এত কঠিন লাগা শুরু করছে তাদের কাছে, এখন মনে হয় কি ফ্রিল্যান্সিং জিনিসটা তাদের জন্য না। সো আপনি কেয়ারফুল থাকবেন, মানে অফিস থেকে আসার পর আপনার যাতে টাইম থাকে প্র্যাকটিস করার। ওকে, আচ্ছা, পাশের জন নাম ভুলে গেছে, সুব্রত, রাইট? ঢাকা কলেজ। ওকে, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? এমনি শখ করে? আচ্ছা, পাশের জন অনন্যা আমিন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? ভালো ভালো কথা দেখে ফ্রিল্যান্সিং এর ইন্টারেস্ট রাখছে। আচ্ছা, পাশের জন কিসে পড়তেছেন? IUBT মানে এটা কামারপাড়ারটা। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? এমনি শখ? আচ্ছা, যারা শখ তাদের জন্য ব্যাড নিউজ, ফ্রিল্যান্সিং করা যাবে না। শখ করে ফ্রিল্যান্সিং করা যায় না, খুব টাফ। আমি শখ করে ফ্রিল্যান্সিং করি না, ঠিক আছে? আমি এখন পর্যন্ত যতগুলো সাকসেসফুল ফ্রিল্যান্সার বানাইছি কেউ শখ করে করে না, ঠিক আছে? একটা রিজন থাকতে হবে। যারা এখন বলতেছেন শখ করে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ভয়ের কিছু নাই, করতেও পারেন নাও করতে পারেন। বাট আমার কাছে মনে হয় কি, যখন মনে হবে যে কাজগুলো খুব কঠিন, একটা সময় টাফ মনে হওয়া স্টার্ট করবে, আপনার নিজে রিয়েলাইজ করবেন জিনিসগুলো একটু টাফ হওয়া শুরু করছে, তখনই মনে হবে না এই শখ আর শখ না, ঠিক আছে? তখন আর শখ থাকবে না। ওকে, শখ থাকুক আর যাই থাকুক, একটু মানে লেগে থাকার ট্রাই করবেন। ফ্রিল্যান্সিং আমাকে করতেই হবে এটা নিজেকে বুঝাবেন, ডেইলি রাতে ঘুমানোর আগে একবার করে বলবেন আমাকে ফ্রিল্যান্সিং করতেই হবে। আচ্ছা, পাশের জন, সরি, ওকে, কি করতেছেন? সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? ওকে, কিসের উপর ফ্রিল্যান্সিং করেন? সরি, ওয়েব ডিজাইনিং। আচ্ছা, ওকে, ফ্রিল্যান্সিং আরো ভালো করার জন্য মানে এখানে আসছেন, নাকি কাজ আরো ভালো শেখার জন্য, কোনটা? আচ্ছা, বুঝতে পারছি। একদম কোনার জন্য। আচ্ছা, ওকে, পাশের জন্য। SSC না HSC? HSC। আচ্ছা, আচ্ছা, ফ্রিল্যান্সিং মজার জিনিস। আচ্ছা, ফ্রিল্যান্সিং মজার জিনিস শোনার পর একটা কথা মনে পড়ছে। আমার এখানে একজন লোক আসছে, তো উনি আমরা অলমোস্ট 80,000 টাকার জব ছেড়ে দিয়ে উনি ফ্রিল্যান্সিং করতে চায়। তো কেন জিজ্ঞেস করলাম, কেন আপনি এত টাকার এত স্যালারি পাচ্ছেন ওইখান থেকে, তো ফ্রিল্যান্সিং কেন করতে চাচ্ছেন? সেটা খুব মজার জিনিস। মজা করতে গিয়ে আপনি তো করেনই নাই, কিভাবে বুঝলেন মজার জিনিস? বলতেছে না, আমি জানি এটা মজার জিনিস, আমার কম্পিউটার ইউজ করতে ভালো লাগে। কম্পিউটার ইউজ করা ডাজেন্ট মিন মজা লাগবে, কম্পিউটার ইউজ করতে সবারই ভালো লাগে। বাট এখানে আপনাকে কিছু জিনিস কম্বাইন করে তারপর ফ্রিল্যান্সার হতে হবে। সো কম্বাইন করতে গিয়ে আপনার 12টা না 13টা বাজবে, ঠিক আছে? মজা লাগলো, যখন দেখবেন মজা লাগতেছে না, ঠিক আছে, ট্রাই করবেন লেগে থাকার, ফ্রিল্যান্সার হতে পারবেন, সমস্যা নেই। যদি এটাতে লেগে থাকেন, মানে আপনি ঝুলে থাকেন, আর কি ঝুলে থাকা বলা হয় এটাকে। ফ্রিল্যান্সিং স্টার্ট করার আগ পর্যন্ত ঝুলে থাকতে হয়, তখনই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন। যখন কঠিন লাগা স্টার্ট করবে, মজা ওটা যা ছুটে যাবে, লেগে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, পাশের জন্য। আচ্ছা, কোথা থেকে? বুঝি নাই। মাদ্রাসা থেকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন?
কারো অধীনে না থেকে কাজ করা তো অনেকভাবে যায়। মানে এখন কি কোনো জব করতেছেন না জাস্ট পড়াশোনা? জব করতেছেন? ওকে। আপনি? আইবিটি? আইবিটি আরেকজন বলছে এখানে, দুজন কি একসাথে আলাদা? আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? ওকে, আচ্ছা কিছু একটা করা। ওকে, আচ্ছা আপনাদের কিছু কথাবার্তা বলবো সবার কথা শেষ হওয়ার পরে। আপনি বলেন, কোথা থেকে? ঢাকা থেকে না ঢাকার বাইরে? বরিশাল। ওকে, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? আচ্ছা, ওকে। আপনি? বাংলাদেশ ইউনিভার্সিটি। ওকে, কিসে পড়তেছেন? সিএসি। আপনি হয়তো সেম কারণেই বলবেন, আমি সিএসিতে পড়ি, আমার ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত ফ্রিল্যান্সিং। ওকে, পাশের জন। আচ্ছা, উনি খুব ভালো একটা কথা বলছে, ঠিক আছে, ওনারটা পছন্দ হয়েছে আমার। পাশের জন বলেন, কি করতেছেন? আচ্ছা, কোথায় পড়তেছেন? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? আচ্ছা, হিউজ টাকা ইনকাম করার জন্য। ওকে, পাশের জন্য। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন, একই কোশ্চেন সবাইকে। নতুন কিছু শেখার জন্য। এই ইচ্ছাটা কি থাকবে 4 মাস? শিওর? আচ্ছা, তাহলে থাকবে না। ট্রাই করলে কিছু হয় না আসলে। আচ্ছা, আপনি? হুম, টিচিং দিচ্ছেন, তাহলে তো আপনার থাকার কথা মোটিভেশন। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন, টিচিং এর পাশাপাশি নেওয়ার জন্য নাকি? ওটা বাদ দিয়ে দিবেন? টিচিংটা বাদ দিয়ে দিবেন? ওকে, আপনি? আপনাকে চেনা চেনা লাগতেছে আমার। আচ্ছা, আপনি কি করতেছেন এখন? জব? আচ্ছা, আচ্ছা, আপনি? আচ্ছা, আচ্ছা, আপনাদের মধ্যে একটা রিজন খুব কমন, খেয়াল করছেন? সেটা হচ্ছে টাইম পড়ে থাকে, এটা আমি কাজে লাগাতে চাই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, প্রত্যেকে 10 থেকে 12টা ক্লাসের পর আমি জিজ্ঞেস করবো ক্লাসে আসেন নাই কেন, ভাই আমি টাইম পাচ্ছি না। ঠিক আছে, এই টাইমটা তখন আর থাকবে না, মানে কেন যে হয় আমি নিজেও জানি না। আপনি নামটা বলুন আমার। আচ্ছা, এখন কি করতেছেন? জব করতেছেন কোথায়? আচ্ছা, আপনি? আচ্ছা, স্বাধীনতা। আচ্ছা, আপনি? ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন স্বাধীন হওয়ার জন্য না, আমি জানি। ঠিক আছে, আমি ওটাকে চিনি। তো আপনি স্বাধীনতার জন্য করতেছেন না, আপনি অন্য কারণে করতেছেন, আপনি বলেন। ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং কোনো মোটিভ না। আচ্ছা, না না, আমি কেন কোর্স করতেছেন সেটা জিজ্ঞেস করি নাই। কোর্স কেন করতেছেন সেটা জিজ্ঞেস করি না, আমি জানি কেন কোর্স করতেছেন। ফ্রিল্যান্সিং কেন করতে চাচ্ছেন?
বুঝতে পারছি। হুম হুম। কি করেন এমনিতে, কি করেন আপনি? ফ্রিল্যান্সিং করার অনলি রিজন হইতে হবে টাকা, অন্য কোনো রিজন থাকা যাবে না, ঠিক আছে? দিস ইজ দ্য অনলি রিজন টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এই জিনিস যদি আপনার ওই রিজনের মধ্যে না থাকে, ভুলে যান, ফ্রিল্যান্সিং করতে ভুলে যান, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস, আপনার যখন হিউজ টাকা হয়ে যাবে বা যখন টাকা আসা শুরু করবে, তখন আর টাকা জিনিসটাকে ভালো লাগবে না। এটা দরকার আছে মানুষের লাইফে। আচ্ছা একটু দেখাই আপনাকে, ঠিক আছে? আপনাদের অনেকে বিশ্বাস হবে না, মনে হবে যে টাকা জিনিসটা তো সবারই খুব ভালো লাগে। একটা সময় যখন অনেক অনেক টাকা হয়ে যাবে বা মনে হবে যে না এখন টাকা আসতেছে, শুনতে খারাপ লাগতেছে, এটা সত্যি কথা, তখন আর এই জিনিসটাকে খুব একটা ভালো লাগবে না। সরি, আমি টাকা লিখে সার্চ দিছি। আচ্ছা আমি একটু ফেসবুকে যাই। আমার অলমোস্ট 1.5 বছর আগে একটা স্টুডেন্ট আরিফ, ঠিক আছে, ওনার একটা স্ট্যাটাস দেখে, গতকাল কোনো স্ট্যাটাসটা দেখে মানে খুব মজা লাগছে আমার। অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা ওনার স্ট্যাটাসটা পড়েন। মাঝে মাঝে টাকা ধরতেও বিরক্ত লাগে, আজ আওয়ারলি কাজ করতেছে, ওডেস্কে কাজটার কোনো লিমিট নাই। লিমিট মানে আনলিমিটেড, আপনি 24 আওয়ার্স কাজ করতে পারবেন, আর 24 ঘন্টা করে কাজ করা যাবে, 24 আওয়ার্সই কাজ করা যাবে। আর রেটও ভালো, $12 করে। তো $12 মানে 24 আওয়ার্স কাজ করলে কত আসে? আওয়ারলি, হ্যাঁ রাইট। আচ্ছা আমি আসলে ক্যালকুলেশনে খুব একটা ভালো না, একটু গুণ দেখি, সরি। যারা পারেন না তাদের জন্য, যারা ক্যালকুলেশন পারেন না, ওকে। 24 কত? আচ্ছা এটাকে বাংলা টাকায় রূপান্তর করি আমি একটু। 21,000 টাকা ডেইলি। কি লিখছে? মাঝে মাঝে টাকা ধরতেও বিরক্ত লাগে, এটা চলে আসবে আপনাদের মধ্যে যখন আপনারা সাকসেসফুল হয়ে যাবেন, এই জিনিসটা বিরক্ত লাগবে না। ওনার কতক্ষণ নাকি কতদিন, কোনটা কতদিন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আমার উপর না। আমি একটা ছেলেকে 2 দিনের মধ্যে ফ্রিল্যান্সার বানিয়ে দিতে পারবো, সে কাজও ভাবে করতে পারবে না। আপনারা এখানে কাজ পাওয়ার জন্য আসেন নাই, কাজ পাওয়ানোর দায়িত্ব আমার। আপনারা আসছেন মেইনলি আপনাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। 4 মাস তো কাজের পিছনে দৌড়াবেন না, 4 মাস নিজেকে রেডি করবেন। আমরা 20 থেকে 21 বছর, 25 বছর, 30 বছর পড়াশোনা করি, এটা কি চাকরির পিছনে দৌড়াই? এই 21 বছর 25 বছর নিজেকে রেডি করি, তাই না? অলমোস্ট 20 থেকে 25 30 লাখ টাকা খরচ করি এই টাইমটাতে, খরচ করে 20,000 টাকার একটা জবের জন্য ঘোরাফেরা করি, রাইট? এই তো ব্যাপারটা এরকম। আপনি নিজেকে রেডি করবেন, এখন রেডি করতে আপনার কয়দিন লাগবে ডিপেন্ড করবে আপনার উপরে। আমি আপনাকে একটা কাজ দিলাম, আপনি পরের দিন এসে বলতেছেন আমার গার্লফ্রেন্ড একটু অসুস্থ, তাকে আমি হাসপাতালে নিয়ে গেছি। তারপরের দিন আমি বলতেছি কি ব্যাপার, আপনার কাজের কি অবস্থা, আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? হ্যাঁ ভালো আছে, বাট আমি তো প্র্যাকটিস আজও করতে পারি নাই। কেন করতে পারেন নাই? আমি নিজে হসপিটালে ছিলাম, ঠিক আছে? এখন বলেন আপনার কয়দিন লাগতে পারে? মানে এভাবে যদি চলে কয়দিন লাগতে পারে? এভাবে চললে আনলিমিটেড টাইম লাগবে, আনলিমিটেড, ঠিক আছে? বাংলাদেশে আসলে আনলিমিটেড বলে কিছু নাই, সবকিছু একটা লিমিট আছে, ঠিক আছে? এইভাবে চলতে থাকলে কখনোই ফ্রিল্যান্সার হওয়া যাবে না। এরপর আপনি যদি ক্লাস মিস করেন, আপনাকে সাপোজ এখন আমি দেখতেছি আমার চোখের সামনে আপনি আসেন, নেক্সট ক্লাসে আপনাকে দেখতেছি না, আবার শুক্রবারে আমি জিজ্ঞেস করতেছি আপনি কত ক্লাসে কই ছিলেন, একটু মানে আসলে ব্যস্ত ছিলাম তো যার জন্য ক্লাসটা করা হয়নি, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা করা যাবে না। সো ফিল্টার করেন নিজেকে, ঠিক আছে? এখানে সাপোজ 20 থেকে 25 জনের মতো থাকবেন, নিজেদেরকে ফিল্টার করেন আমি বাদ পড়তেছি কিনা। বাদ পড়ার কিছু কারণ দেখেন। 1 নম্বর কারণ ক্লাস না করা, ক্লাস মিস করা। আচ্ছা রিজন বলি, রিজন, ঠিক আছে? বাংলিশে কিছু লিখি তাহলে বুঝতে পারবেন। সাপোজ আপনি 3rd বা 4th ক্লাসটা মিস করছেন, ঠিক আছে? 5th ক্লাস শুধুই তাকিয়ে থাকতে হবে,
কিছু বুঝবেন না, কিছু বুঝবেন না, কিন্তু একদম কমপ্লিটলি তাকায় থাকতে হবে। আর যদি আপনি 6 ক্লাসেও আসেন সেম কন্ডিশন নিয়ে, তাকায় থাকতে হবে না, ক্লাসই করতে ভালো লাগবে না। সো ক্লাস মিস করা একদম মেইন রিজন। দ্বিতীয় রিজন, আমি আপনাকে একটা কাজ করতে দিছি, আপনার কাজ দেওয়ার আগে রিজন রেডি। আপনি যে করবেন না এই জন্য আপনার রিজন রেডি, এক্সকিউজ রেডি। হাসিব নামের একটা ছেলে আছে, ওনাকে 5th ব্যাচের এমন একটা কাজ দিয়েছিলাম, একটা ওয়েবসাইটে ডিজাইন করে দিতে হবে, আমারই কাজ, ক্লায়েন্টের কাজ। 3 দিন পরে ওনাকে যখন বলতেছি আপনি কাজটা ধরছিলেন, কয় ভাই আমি তো 3 দিন আগে থেকেই অনেক বিজি। মানে ওনার 3 দিন আগে কিন্তু রিজন রেডি ছিল। সো এই জিনিসগুলো পরিহার করবেন, এগুলো থাকলে ফ্রিল্যান্সার হওয়া যাবে না। ফ্রিল্যান্সার হইতে পারলেও কাজ করা যাবে না, ঠিক আছে? সো আমাদের মেইন মোটিভ হচ্ছে স্কিলটাকে ডেভেলপ করা, এরপরে লাখ লাখ টাকার স্বপ্ন দেখা। এখানে তারা আসা উচিত না যারা লাখ লাখ টাকার স্বপ্ন দেখে পরে আসে, এখানে তাদের আসা উচিত যারা এখানে এসে লাখ লাখ টাকার স্বপ্ন দেখা শুরু করবে। ক্লিয়ার? মানে উল্টা প্রসেসে চলে মানুষ, ফার্স্টে স্বপ্ন দেখে লাখ লাখ টাকা ইনকামের, পরে ফ্রিল্যান্সিং এ আসে, যার কারণে অনেকে জড়ে যায়। আগে এখানে আসবেন, বুঝবেন এটা কি জিনিস, নিজেকে রেডি করবেন, এরপর স্বপ্ন দেখে আমি এখন কি করতে পারি। ওকে, যাই হোক, অনেক বকবক করছি। আমার পরিচয় দিই, আমাকে চিনেন না কয়জন? দেখেন নাই কে আগে? আমাকে দেখেন নাই আগে? সবাই দেখছেন তো, খুবই ইম্পসিবল ব্যাপার। আমাকে ক্লাসের আগে, ক্লাসে যে আমাকে এই যে আমি ঢুকলাম দেখতেছেন আমাকে এর আগে সবাই দেখছেন? আমি ফেস দেখে বলতে পারবো কে কে দেখে নাই। কে আপনারা দুজনের একজনও দেখার কথা না? আপনি দেখছেন আমাকে? কোথায় দেখছেন? এখানে দেখছেন? রাসেল ভাই? ও রাইট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি ফেস মনে নেই। কে দেখেন না আপনি? আপনি অ্যাডমিশন নেওয়ার সময় জিজ্ঞেস করছিলেন ক্লাস কে নিবে? গ্রুপ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাকে না দেখলে বিপদ। ঠিক আছে, আমি সুজন, নামটা ফেসবুক গ্রুপে অনেক জায়গায় দেখবেন, সুজন ভাই। আমাদের আরও ট্রেনার আছে, তাদের নামও শুনবেন। সো আমি যেহেতু ক্লাস করাচ্ছি আমার নামই মনে থাকবে আপনাদের, বাকিদের নাম মনে না থাকাটাই স্বাভাবিক। আমি সিএসি করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? মাঝে মধ্যে ফেল করা হয় ক্লাস না করলে বা পড়াশোনা না করলে, বাট চালাইতে হয়, ঠিক আছে? আমি ফ্রিল্যান্সিং করি কখন, পড়াশোনা করি কখন, ক্লাস নেই কখন, এটা আপনাদের একটা কমন কোয়েশ্চেন আসবে। আমি ক্লাস নেই নির্দিষ্ট একটা স্পেসিফিক টাইমে ক্লাস নেই। আর আপনাদের 24 আওয়ার সাপোর্টটা দিই মেনলি মোবাইলে। আমার মোবাইলে অলওয়েজ ফেসবুক অন থাকে, ঠিক আছে? আপনারা যে কোনো মেসেজ পাঠালে আমি অলওয়েজ দেখবেন রিপ্লাই দিব। আমার ফেসবুকে যত মেসেজ দেখবেন সব রিড করা, বাট ডেইলি 250 থেকে 300 মেসেজ আসে। মিনিমাম 50 থেকে 60 জন মানুষের সাথে ডেইলি কন্টিনিউয়াসলি চ্যাট করতে হয় 24 আওয়ার্স। তার মধ্যে আচ্ছা ফেস দেখতেছি না, কেউ নাই এখানে, নাই, ঠিক আছে? 50-60 জনের সাথে ডেইলি কন্টিনিউয়াসলি চ্যাট করতো, সেটা মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে না। কম্পিউটারটা শুধুমাত্র কাজ করার জন্য। ওকে, আপনারা যখন আমাকে নক করবেন আমার ফোন নাম্বার খোঁজার দরকার নাই, আমি কারো ফোন পিক করি না, আমি কাউকে কল দিই না, ঠিক আছে? কারণ কি, ফোন পিক করতে গেলে কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়। এই জন্য 24 আওয়ার্স আমাকে ফেসবুকে নক করা যাবে, আমি রিপ্লাই দিব, সমস্যা নেই। আর ক্লাসে অলওয়েজ যে কোনো কোশ্চেন করা যাবে, কোনো বাধা ধরার লিমিটেশন নাই, ঠিক আছে? আমাকে এই কথা বলা যাবে না, ওটা বলা যাবে, এরকম কোনো লিমিটেশন নাই, যা খুশি বলা যাবে। সুজন ভাই আপনি দেখতে এত খারাপ কেন? বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনাদের কি কি টপিক বলছিলাম? ফার্স্টে একটা হচ্ছে ইন্ট্রোডিউশন আর কি, হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড কথাবার্তা। ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড আছেন কয়জন আগে থেকে? একজন? আপনি নাই? মানে একটু সামান্য হলেও আইডিয়া ছিল আগে থেকে। দুজন, তিনজন? ওকে, আগে থেকে আইডিয়া থাকলে ভালো।
আমি পাসপোর্ট অফিসে গেছি পাসপোর্ট বানানোর জন্য। পাসপোর্ট বানানোর সময় আমাকে বলতেছে আপনার পাসপোর্টে বিজনেসম্যান লেখা কেন, বিজনেস লেখা কেন, আপনাকে দেখে তো স্টুডেন্ট লাগে। আমি বলতেছি আপনার কোনো প্রবলেম আছে আমি যদি বিজনেসম্যান হই? কেন আমার বয়সে বা এই টাইপের এইজে কি কেউ বিজনেস করতে পারে না? তো সে বলতেছে কিসে বিজনেস করে না? বলতেছে এই তো হাবি জাবি কম্পিউটারে যা যা করে মানুষ। বলছে কি ফটোস্টেট? বলছে না এই টাইপের না, টাইপিং। আসলে আপনি বুঝবেন না, আপনাকে বুঝে লাভ নেই। আমি বলতেছি কি কাজ করে, আপনার কাজের নাম কি? বলছি আমি মূলত একজন সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার নিয়ে কাজ করা হয়। তা বলছি কি HTML এর কাজ করেন? তো আসলে একটা লোকের সাথে কাজ করার সময় ওই লোকটা আপনাকে ওই লেভেলে নামায় নিয়ে আসবে যে লেভেলে সে আছে, যার কারণে কখনো কাউকে কিছু বুঝাইতে যাবেন না যেটা সে বুঝে না। ঠিক আছে, ওকে, এটা মনে রাখবেন অলওয়েজ। একজন লোকে সেই জিনিস বুঝাইতে যাবেন না যেটা সে বুঝেই না। সে কি করবে, আপনাকে তার নিজের লেভেলে নিয়ে আসবে। আবার প্রত্যেকটা মানুষকে ছোট করে দেখার কিছু নাই। আমি তাকে খুব সুন্দর মতো বুঝাইছি যে আসলে HTML হচ্ছে ওয়েব ডিজাইনের একটা পার্ট। ঠিক আছে, HTML ওয়েব ডিজাইনের একটা ছোট্ট একটা পার্ট, যেটা দিয়ে সফটওয়্যার কি ওয়েব ডিজাইনই করা যায় না, এটা দিয়ে স্টার্টিং করতে হয়। আর সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য মানে অলমোস্ট 100টার উপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করা হয়। HTML এটার কাজেই লাগে না। তো সে যেটা বলতেছে আমি বুঝি, সমস্যা না, একই কথা। ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন তিনটা ডিফারেন্ট পার্ট, একটার সাথে আরেকটা কোনো রিলেশন নাই। ওয়েব ডিজাইনের সাথে ডেভেলপমেন্টের রিলেশন আছে, বাট তিনটা কিন্তু তিনটা জগৎ, একটার সাথে আরেকটাকে মিলানো যাবে না। যদি কেউ সফটওয়্যার ডেভেলপার হয় তার সাথে ওয়েব ডিজাইন রিলেটেড কথা বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা ওয়েব ডিজাইন কি সেটা একটু বুঝাই। আমরা ফেসবুক তো ইউজ করি, সবাই ফেসবুক ইউজ করি না? পিসি থেকে ইউজ করি কজন রেগুলার? পিসি থেকে, পিসি পিসি মানে পার্সোনাল কম্পিউটার। পিসি থেকে যারা ইউজ করেন না তারা কি পিসি ইউজ করেনি না? পিসি নাই কয়জনের? পিসি বলতে মূলত দুটোই বুঝায়, ল্যাপটপও বুঝায় ডেস্কটপও বুঝায়, পার্সোনাল কম্পিউটার। ঠিক আছে, ল্যাপটপ হইতে পারে ডেস্কটপ হইতে পারে। আপনি কোনো একজন লোককে যখন পিসি বলবেন সে ধরে নিবে এটা ডেস্কটপ। আসলে এটা দুটোই বুঝায়। সো কার পিসি নাই, ল্যাপটপ বা ডেস্কটপ? একটাও নাই। সবার আছে। কিভাবে? বাংলাদেশ এত ডিজিটাল হয়ে গেছে। আচ্ছা কি যেন বলতেছিলাম, ওয়েব ডিজাইন। ফেসবুক যারা ইউজ করেন, এই যে দেখেন একটা সুন্দর উপরে নীল কালার, তারপর কিছু লেখা, ওইখানে কিছু বক্স যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায়, লগ ইন করা যায়, এই যে দেখতেছেন চোখের সামনে যা দেখা যাচ্ছে, এটাকে ডিজাইন করা লাগছে। এটাকে বলা ওয়েব ডিজাইন। জাস্ট ডিজাইন, ডিজাইন তো বুঝি, ডিজাইন বুঝি তো, যা চোখে দেখা যায় এটা হচ্ছে ডিজাইন। সাপোজ আমি বললাম যে এই ক্লাসের ডিজাইনটা কেমন, ক্লাসে কি কোনো কিছু আঁকা আছে? তো এখানে ডিজাইন বলা হবে দেখতে কেমন। ফেসবুকের লুকিংটা তো সবাই চিনে, এই লুকটাকে বলা হয় ডিজাইন। যেমন মনে করেন সাপোজ এই দেখতেছেন ফেসবুক, ওকে, ফেসবুক, ফেসবুকে যা দেখতেছেন এটা হচ্ছে ডিজাইন। আর এখানে আমি স্ট্যাটাস দিচ্ছি, হাই আমি ভালো আছি, ঠিক আছে, না না আমি ভালো নেই, ঠিক আছে, দিয়ে পোস্ট করে দিলেন। এই যে একটা স্ট্যাটাস দিলাম আমি, ভয়ের কিছু না, এটা কাস্টম করা আছে, কেউ দেখবে না। ওকে, এই যে একটা স্ট্যাটাস দিলেন অটো পোস্ট হয়ে গেছে না? আপনি আপনার প্রোফাইলে যান, অটোমেটিক অ্যাড হয়ে গেছে না এখানে? এটা ডিজাইনের পার্ট না, এটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট, যেটা ডাইনামিক্যালি কাজ করে। আমরা বুঝতেই পারি না যে কিভাবে কিভাবে যেন আমাদের প্রোফাইল অ্যাড হয়ে গেছে। সো যারা ডেভেলপার তারা এই কাজটা করে, আর যারা ডিজাইনার তারা শুধু লুকটা তৈরি করে। ব্যাপারটা এরকম, আমরা যখন মানুষ জন্ম নেই, জন্ম নেওয়ার পর 20 বছর পর সাপোজ আপনি মারা গেছেন, ইনারিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছেন আপনি। মারা যাওয়ার পরে আপনার ভিতরে এমন কিছু থাকবে যেটা আপনাকে আবার জ্যান্ত করে দিবে, থাকবে? সো সেই ক্ষেত্রে এটা জাস্ট আপনার ডিজাইন। সাপোজ একজন জাদু দিয়ে আপনাকে আবার দাঁড় করা দিল, আপনি এখন কথা বলতেছেন, এই যে জাদুটা এটা হচ্ছে ডেভেলপমেন্ট। ক্লিয়ার? একটা ওয়েবসাইটের মধ্যে শুধু ডিজাইনই থাকে আর কিছু থাকে না। আর যদি আপনি চান এই
ওয়েবসাইটে ডাইনামিক্যাল কিছু অ্যাড করবেন, সাপোজ এখানে পোস্ট দিলে অটো পোস্ট হয়ে যাবে, এখানে চ্যাটিং করা যাবে, কারোর সাথে চ্যাট করা যাবে, কাউকে মেসেজ পাঠানো যাবে। এই যে ফাংশনালিটিগুলা, এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। আমরা ডিজাইন শেষ করে পরে ডেভেলপমেন্টে যাব, ঠিক আছে? কারণ হচ্ছে ক্লাস 1-এ উঠেই ক্লাস 2-তে তারপর যেতে হয়। কেউ একজন স্কুলে অ্যাডমিশন না নিয়েই 5 উঠে যেতে পারে না, পারে? আগে ডিজাইন শেষ করে তারপর আমরা ডেভেলপমেন্টে যাব। ওয়েব ডিজাইন করার জন্য কোন জিনিসগুলো আমাদের দরকার হবে, সরি কি কি শেখা লাগবে? HTML সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, CSS বুঝাচ্ছে একটু পরে, এগুলা কি কোনটা দিয়ে কি করে। জাভাস্ক্রিপ্ট ডিজাইনের একটা পার্ট। jQuery কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এরপর আপনার PHP ডেভেলপমেন্টের পার্ট। আমি বলছি ওয়েব ডিজাইন করতে কি কি লাগে। দিস ইজ অল ইউ হ্যাভ টু টেক ইন ইউর স্কিল, ঠিক আছে? আপনার স্কিলের মধ্যে এই জিনিসগুলোকে ঢুকাতে হবে, তারপরে আপনি ওয়েব ডিজাইনার হইতে পারবেন। কিন্তু কাজ করা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো শিখলে কাজ করা যাবে না, ওয়েব ডিজাইনে প্রফেশনালি কাজ করা যাবে না। ওয়েব ডিজাইন করার জন্য এর পাশাপাশি কি কি জিনিস শিখতে হবে? PHP to HTML। একটা লোক আপনাকে জাস্ট একটা ছবি দিছে, জাস্ট একটা ছবি দিল, এটাকে আমরা ওয়েব পেজে বা ওয়েবসাইটে কনভার্ট করব, এই জিনিসটা পারতে হবে। আমরা 1 2 3 4 যোগ বিয়োগ করতে পারি। আপনাকে ব্যাংকে বসা দেওয়া হলো, মানুষ আসবে, চেক করবেন একটা সফটওয়্যারে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, চেক করে সেখান থেকে 10,000 টাকা তাকে দিয়ে দিলেন। যে লোকটা 1 2 3 4 যোগ করতে পারে সেই কাজটা করতে পারবে? বাট কাজ কিন্তু সেম, কাজ সেম না, কাজ কিন্তু সেম। সে কি করতেছে, দেখতেছে তাকে টাকাটা দিচ্ছে, ওটা বিয়োগ করে দিচ্ছে অ্যাকাউন্ট থেকে। বাট সে কি আলটিমেটলি একজন নর্মাল লোক পারবে যে যোগ বিয়োগ করতে পারে? ব্যাপারটা এরকম। আপনি ফার্স্টে যোগ বিয়োগ শিখে তারপরে একদম প্রফেশনাল লেভেলে কাজ শেখার জন্য কিছু পার্ট শিখতে হবে। PHP to HTML শিখবেন, এটা হলো একদম মাস্ট, শিখতেই হবে। সেকেন্ড, ওয়েবসাইট রিডিজাইনের কনসেপ্ট থাকতে হবে। একটা লোকের অলরেডি ওয়েবসাইট আছে, সাপোজ মার্ক জুকারবার্গের এখন আর ফেসবুকের ডিজাইন ভালো লাগে না, আপনাকে ফোন দিছে, আপনার নামটা বলেন। তোফায়েল। আচ্ছা, মার্ক জুকারবার্গ ফোন দিছে, হ্যাঁ তোফায়েল সাহেব আপনাকে একটু দরকার আমার। আপনি বলতেছেন যে গরিবের ফোনে হাতের ফোন, ঠিক আছে? এটা এবার একটা কথা বলে বলেন, বলেন কি দরকার? সে আপনাকে বলতেছে আমার ফেসবুকের ডিজাইন ভালো লাগে না, আমার ডিজাইনটা চেঞ্জ করতে হবে। সো এটাকে বলা হবে ওয়েবসাইট রিডিজাইন। এই জিনিসটার কনসেপ্ট আপনার মধ্যে থাকতে হবে, কারণ যারা এই কাজগুলো আপনাকে দিবে ওয়েবসাইট ডিজাইনের, ম্যাক্সিমাম লোকের আগে থেকে একটা ওয়েবসাইট থাকবে, ম্যাক্সিমাম লোকের আগে থেকে একটা ওয়েবসাইট থাকবে। সে আপনাকে বলবে ওয়েবসাইটটা রিডিজাইন করার জন্য। আগে লাগতো আফ্রিকান ওয়েবসাইট, এখন আপনাকে আমেরিকান ওয়েবসাইট বানাতে হবে, মানে লুকটা চেঞ্জ করতে হবে, এটাকে বলে রিডিজাইন। থার্ড, আর কিছু পারা লাগবে না, এগুলো পারলেই আপনি মোটামুটি ওয়েব ডিজাইনের কাজ করতে পারবেন। আরও যদি কিছু শেখেন সেক্ষেত্রে ভালো, আপনাদের কোর্স আউটলাইনে আরও অনেক কিছু আছে। ওকে, ওয়েব ডিজাইন মানে কি কেউ বুঝাতে পারবেন? আমি ভালোভাবে বুঝাতে পারি নাই, বাট আপনাকে বুঝাতে হবে আমাকে। পারবেন বুঝাইতে? একবার বললেই হয়, বসে বসে জাস্ট আমাকে কিছু বলবেন। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট কি? অভ্যন্তরীণ রূপ নাকি? অভ্যন্তরীণ রূপ না, বেসিক্যালি উনি যেটা বলছে পারফেক্ট অ্যান্সার। বাহ্যিক রূপ, একটা ওয়েবসাইট বাইরে থেকে দেখতে কেমন, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর এর ভিতরে এমন কিছু অ্যাড করা যেটার মাধ্যমে ডাইনামিক্যালি কিছু ঘটে, কিছু একটা ঘটে যেটা দেখা যায় না, চোখে দেখা যায় না। এখানে স্ট্যাটাসটা কেমনে পোস্ট হচ্ছে দেখা যাচ্ছে, যাচ্ছে। সো দিস ইজ কল ডেভেলপমেন্ট। এর চেয়ে বেশি কিছু বোঝার দরকার নেই, যখন কাজ করবেন তখন এমনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো ওয়েব ডিজাইন নিয়ে আপাতত আমি স্টপ রাখি, কারণ বেশি বলে মাথা খারাপ হয়ে যাবে। থার্ড কি বলছিলাম টপিক? 4টা টপিক লিখছিলাম আমি, না তার আগে একটা কিছু লিখছি, রুলস।
আপনাদের কিছু রুল ফলো করতে হবে। রেগুলার রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? ক্লাসে এই জিনিসগুলো আসলে স্কুল কলেজের রুলস আর কি, আমাকে বলতে বলা হয়েছে আমি বলতেছি। আচ্ছা, ক্লাসে মনোযোগী থাকতে হবে, কনসেন্ট্রেশন, ঠিক আছে? থার্ড যে জিনিসটা মানে আপনাদের মেনে চলতে হবে সেটা হলো কমিউনিটি। আপনাদের জন্য একটা ফেসবুকে গ্রুপ করা হবে, ফেসবুকের গ্রুপ, যেখানে শুধু আপনারাই থাকবেন, বাকি কেউ নাই, আপনারা আলাদা একটা সম্প্রদায়। তো একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবেন, আবার বিরক্ত করা যাবে না, ঠিক আছে? সাপোজ আপনি বলতেছেন ভাই আমাকে দেখান তো এটা কেন এটা কাজ করতেছে না, তো বারবার ওনাকে জ্বালাচ্ছেন, উনি নিজের কাজ নিয়ে ব্যস্ত, উনি বিরক্ত হচ্ছে, এরকম করা যাবে না, ঠিক আছে? যদি দেখেন উনি আসলে টাইম নেই বা বিজি, ওনাকে বিরক্ত করা যাবে না, বাট কমিউনিটি মেনটেন করতে হবে। ফোর্থ, মিনিমাম 2 মান্থস কন্টিনিউ করে পালায়া যাওয়া যাবে। 2 মান্থস কন্টিনিউ করে এখন পালায় যান, আমার দেখা বিষয় না। এই 2 মাসের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পালায় যায়, ঠিক আছে? কেন পালায় যায়? কঠিন লাগা শুরু করে পেপারগুলো। এই চারটা রুলস ফলো করবো, একটা এটার সাথে কানেক্টেড। যদি রেগুলার ক্লাস না করেন কনসেন্ট্রেশন আসবে না, ঠিক আছে? কনসেন্ট্রেশন না থাকলে কমিউনিটিও তৈরি হবে না, ঠিক আছে? এই তিনটা না হলে 2 মাস কন্টিনিউ করা হবে না, ঠিক আছে? সো একটা একটার সাথে রিলেটেড। আচ্ছা, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা নাই কজনের? আমি ফ্রিল্যান্সিং করবো না জিনিসটা মানে আসলে করতে ইচ্ছা যাচ্ছিল আর নাই, সবার ইচ্ছা করতেছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করার আগে কিছু জিনিস মনে রাখবেন। কম্পিউটারের উপর একটা ভালোবাসা তৈরি করতে হবে। শুধুমাত্র টাকা ইনকামের জন্য যদি ফ্রিল্যান্সিং এর জন্য কাজ শিখেন, কনসেন্ট্রেশন কাজ করবে না, ঠিক আছে? আমি জানি যে এটা করলে আসলে একটা আমার প্রফিট আছে, এটা থেকে আমার একটা ইনকাম সোর্স হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটার ভালো লাগবে না ততক্ষণ পর্যন্ত ফ্রিল্যান্সিংও ভালো লাগবে না। প্রথম দিকে মনে হবে না এটা থেকে আসলে ভালো কিছু পাওয়া যায়, যখন দেখবেন একটু কষ্টের কাজ তখন আর ভালো লাগবে না, ঠিক আছে? তো কম্পিউটারের প্রতি একটা টান কাজ করতে হবে। যারা ডেস্কটপ ইউজ করেন তারা একটা জিনিস মনে রাখবেন, অলওয়েজ বসে থাকবেন না। 24 আওয়ার্সে মানে ম্যাক্সিমাম টাইম পিসির সামনে বসে থাকবেন না, ব্যাকবোনে ব্যথা করবে, এটা খুব মারাত্মক জিনিস, ঠিক আছে? ব্যাকবোনে ব্যথা করবে। সেকেন্ডলি যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে চোখে প্রবলেম হবে, মানে আপনি কন্টিনিউয়াসলি তাকায় থাকলে একসময় আপনাকে গ্লাস নিতেই হবে, এই টাইপের আরো অনেক প্রবলেম হবে। সেজন্য যেটা করবেন, যাতে ডেস্কটপ ট্রাই করবেন আপনি 1 ঘন্টা কাজ করে 5 মিনিট বা 10 মিনিট আবার কফি বা চা খেয়ে আসার জন্য, ঠিক আছে? কন্টিনিউয়াসলি তাকায় থাকবেন না, এই জিনিসটা প্রবলেম করবে। আমি গত 2 বছর ধরে, আমি অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং করি, গত 2 বছর ধরে আমি কিন্তু ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক কন্টিনিউয়াসলি বসে কাজ করতে পারি না, কারণ কন্টিনিউয়াসলি বসে কাজ করতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। কিরকম, মাঝে মধ্যে মানে চোখে ব্যথা স্টার্ট করে, মাঝে মধ্যে ব্যাকবোনে ব্যথা শুরু করে, ঠিক আছে? এই জন্য আপনারা এই হ্যাবিটটা তৈরি করবেন না, মনে থাকবে? ওকে, আচ্ছা আসেন। আপনি কি বলে আসছেন? ওনারা অ্যাপ্রুভ করছে? আচ্ছা বসেন। আচ্ছা, সরি এতজন বসানোর জন্য, ঠিক আছে? আসলে অন রিকোয়েস্ট, উনিও অনেক রিকোয়েস্ট করে আসছে, এই জন্য বলছি অ্যাপ্রুভ করছে কিনা। আচ্ছা, আপনাদের গ্রুপের নাম অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ব্যাচ 14। আমার সাথে ফেসবুকে যারা অ্যাড করা আছেন একজন একজন করে নাম বলেন সিরিয়ালি, ঠিক আছে? ওই কোণা থেকে এভাবে আসবে। শিহাব, ফার্স্ট এডটা এটা অ্যাড করা আছেন আমার সাথে পাশের জন্য।
এটা এটা কোনটা? এটা এটা আচ্ছা, আপনি অ্যাড করো নাই? মোহাম্মদ ফারুক, এটা আচ্ছা। আপনি আগে থেকে কি লোগো ইউজ করতেছেন? ওকে, এই কোনা থেকে মারুফ, এটা অ্যাড করা নাই? আছে রুবেল, রুবেল কি? জাহান, এটা 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 ওকে, আপনি অ্যাড করা নাই? শুভ, ফার্স্ট এডটা দেখেন, আপনাদের অ্যাড করতে গিয়ে আবার মানুষের ছেলেকে অ্যাড করে দেব। সরি, আল মুরাদ, এটা অ্যাড করা নাই? আপনি অ্যাড করা নাই? বলেন, নাম বলেন। আবু মাহমুদ, স্পেলিংটা বলেন আমাকে। ABU নাই, আমার সাথে অ্যাড করা নাই। অ্যাড করা নাই? আপনার কেউ অ্যাড করা নাই? অ্যাড করা আছে আমার আমার সাথে। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন কখনো? তাহলে আগে অ্যাড করতে হবে। 9 জন মাত্র আমাকে আগে থেকে চেনেন, বাকিরা চেনেন না। আচ্ছা, যাই হোক, আপনাদের একটা আইকন চুজ করি। বলেন, একটা আইকন চুজ করেন। সরি, চায়ের কাপ। এই যে একটা চায়ের কাপ, এটা কি চায়ের কাপ না কফির কাপ? এটা, এটা দিয়েও চা খাওয়া যায়। এটা এটা আচ্ছা, আপনারা কনফিউজড, আমি একটা চুজ করি। আমি আপনাদের আগে 13টা ব্যাচ ছিল, প্রত্যেকটা ব্যাচে সেম কাজ করছি, আপনাদের দিয়ে চুজ করে নিজের পছন্দ মতো একটা অ্যাড করছি। ঠিক আছে, গাছটা না, এটা এটা কোনো কারণ থাকা যাবে না আইকন চুজের পেছনে। আচ্ছা, আমি ক্যালকুলেটর অ্যাড করি, ঠিক আছে? ওকে, আপনাদের এখানে আপনাদের কোর্সের একটা ডিটেইলস আউটলাইন আমি এখানে আপলোড করব। সফট কপি, হার্ড কপি কালকে পেতে পারেন সম্ভবত। আচ্ছা, এই আপনাদের গ্রুপ, আপনারা সবাই ফেসবুক ইউজ করতে পারার কথা, কিছু জিনিস শেখেন নতুন নতুন। এখানে বাম পাশে যে জিনিসগুলো দেখেন, এগুলো ফেভারিটস অ্যাড করা থাকে। আপনি এই গ্রুপটা ফেভারিটস অ্যাড না করলে হোম পেজে গেলে পাবেন না, হোম পেজে গেলে খুঁজে পাবেন না, আপনাকে অনেক খুঁজতে হবে। যে কাজটা করবেন সেটা হলো, এই যে নিচে এখানে গ্রুপস লেখা থাকে, এখানে মোড়ে ক্লিক করবেন। একটা মোড়ে ক্লিক করলে টোটাল একটা লিস্ট আসবে, গ্রুপ সবগুলোর একটা লিস্ট আসবে। এই লিস্ট থেকে আপনাদের হচ্ছে এটা এটা অ্যাড টু ফেভারিটসে দিয়ে রাখবেন, তাহলে বাম পাশে অলওয়েজ পাবেন। আপনি যখনই ফেসবুকে লগ ইন করবেন বাম পাশে খুঁজে পাবেন এটা, এই যে। ঠিক আছে, আচ্ছা গেলাম। আপনারা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন ডেইলি, নট রেগুলার, ডেইলি ডেইলি যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন এখানে একটা ক্লিক করবেন, অ্যাড ফাইলে ক্লিক করবেন। এটা দিয়ে ফাইল অ্যাড করা হয়, চুজ ফাইলে ক্লিক করে তারপর ফাইলটা অ্যাড করে দেবেন।
আচ্ছা, এটা অ্যাটাচ করে জাস্ট পোস্ট করে দিবেন। যদি কিছু না বুঝেন এখানে লিখবেন যে এই জিনিসটা বুঝেন নাই আপনি, বা এই টাইপের প্রবলেম ফেস করতেছেন। আরেকটা বিষয়, যেহেতু আপনারা সবাই একটা কমিউনিটির মধ্যে আছেন, একজন একটা প্রবলেম ফেস করতেছে, আরেকজনের দায়িত্ব সেটা সলভ করে দেওয়া। পারেন না পারেন ট্রাই করবেন, ঠিক আছে? একজন এখানে লিখলো, ভাই আমি এত সুন্দর একটা ডিজাইন করছি, সবাই একটু দেখে বলেন কেমন হয়েছে। আপনারা কেউ তাকেও দেখেন নাই, উনি যা খুশি করুক, আমি আমারটা নিয়ে ব্যস্ত, ঠিক আছে? এরকম করলে কি হবে, মানে যারা পোস্ট করবে, আমি যদি শুধুমাত্র কমেন্ট করি তার নিজের কাছেই খারাপ লাগবে। সো সবাই ট্রাই করবেন তাকে বলার জন্য তার এখানে কি কি ভুল আছে, কিভাবে ঠিক করা যায়, আমি যাবি কমেন্ট করার ট্রাই করবেন। ফেসবুকের কমেন্ট বক্স রাখা হয়েছে মন্তব্য জানানোর জন্য। ওকে, এই হচ্ছে আপনাদের গ্রুপ। আমি রাতের বেলা এখানে একটা কভার পিকচার অ্যাড করে দিব। আপনাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো এই গ্রুপে গিয়ে অ্যাড ফাইল করে অ্যাড করা। ডেইলি যে কাজগুলো দিব, ডেইলি ওই সেম কাজ যদি দেয় সেম কাজই ডেইলি করে জমা দিবেন, হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, আবার একটা ব্যাপার বলা হয়নি, আপনারা ক্লাসে সবাই চুপচাপ থাকবেন না, ঠিক আছে? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার যখন 1 থেকে 1.5 বছর বা 2 বছর হয়, তখন যদি দেখেন ওই বাচ্চা চুপচাপ বসে থাকে, ধরে নিবেন এ বড় হয়ে কিছু হইতে পারবে না, এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি গ্রো আপ করবে না। যে ছেলেটা সবসময় দেখবেন দৌড়াদৌড়ি করে, আজকে ওই আমার বাসায় একটা পিচ্চি, আমার বড় ভাইয়ের ছেলে, সে ওই অলমোস্ট 1.5 থেকে মানে 2 বছর হয় না এখনো, সে আলমারিতে উঠতে গিয়ে পড়ে আলমারি সব পড়ে গেছে। কেউ বাসার কেউ কিন্তু মানে তাকে নিয়ে দুশ্চিন্ত না, আলমারি নিয়ে দুশ্চিন্তা যে আলমারি কি হলো না হলো, কারণ জানে ডেইলি এরকম 4-5 টাকা রেস্ট করে, ঠিক আছে? তো ট্রাই করবেন কথা বলার, আমার সাথে রেসপন্স করার ট্রাই করবেন। আমি যদি শুধু কথা বলে যে আপনারা টায়ার্ড হয়ে যাবেন, আমার মধ্যে কখনো টায়ার্ডনেস আসে না। আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউয়াসলি ক্লাস করাতে পারি, লাস্ট 3 বছর ধরে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? আপনারা টায়ার্ড ফিল করবেন, সো আমার সাথে রেসপন্স করবেন, মনে থাকবে? আচ্ছা, ওয়ার্ডপ্রেস অ্যাটাচ হবে, দেখা দিব না পরে, ঠিক আছে? কিভাবে অ্যাটাচ করতে হবে হবে কিনা পরে দেখাবো আমি। আচ্ছা, আপনাদের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, সরি। তো আমাদের প্রথম দিন, আজকে প্রথম দিন, আজকে কিছু শেখাইতে চাই নাই, বাট আসলে আপনাদের যদি কিছু না শেখায় কিছু প্রবলেম আছে। আমি 6th ব্যাচে প্রথম যে দিন ছিল ওই দিন কিছুই করাই নাই, জাস্ট কথাবার্তা বলছি, কিছু কথাবার্তা বলে ছেড়ে দিছি। তো একটা ছেলে বাংলাদেশে খুব ওয়েল নোন একটা ফার্মের গ্রুপে গিয়ে একটা পোস্ট দিছে, ফ্রিল্যান্সিং করার জন্য এত স্বপ্ন নিয়ে একটা আইটি ফার্মে অ্যাডমিশন নিলাম, চিন্তা করতেছিলাম অনেক কিছু শিখতে পারবো, তারা প্রথম দিন আমার কিছুই শেখায় নেই। ইভেন সফটওয়্যার আইটির যে পেজটা ওটারে মেনশন করে দিছে, ঠিক আছে? এই জন্য আর কি আপনাদের সামান্য কিছু শেখাবো আজকে। ওকে, আজকে যেটা শেখাবো এটার নাম হচ্ছে HTML। যারা একদম কর্নারে বসে আছেন লাস্টের দিকে, হয়তো আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাবে না, এর জন্য আমি বারবার নোটপ্যাড ওপেন করে লিখি। ফুল ফর্ম, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ফুল ফর্ম মনে না রাখলেও চলবে, এটা আমাদের মোটিভ না। আমাদের মোটিভ হচ্ছে এটা কিভাবে কাজ করে। আমাকে একজন এসে জিজ্ঞেস করতেছে, ভাই HTML আবিষ্কার করছে কে? আমি জানি না। আপনি HTML এর কাজ তাহলে তো করতেই পারেন না। বলতেছি আপনার দাদার 14 পুরুষ সবার নাম বলতে পারবেন? না, ওটা তো বলতে পারবো না। তাহলে আপনি কেন দুনিয়াতে আসছেন? HTML কেন, কে আবিষ্কার করছে, কেন আবিষ্কার করছে, এটা দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা কবে থেকে চালু হয়েছে এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। জাস্ট কাজ কিভাবে করতে হয় এটা আমরা জানবো, ঠিক আছে? থিওরিটা কম দিব মাথায়, কাজ কিভাবে করতে হয় এটা দেখবো। HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে প্রত্যেকটা ওয়েবসাইটের ইমেজগুলা
আর লেখাগুলো শো করানো হয়, নাথিং এলস, আর কিছু না, শুধুমাত্র ইমেজ আর লেখা, আর কিছু না। মনে থাকবে? ইমেজ আর লেখা ছাড়া দেখবেন কিছুই নাই। আচ্ছা, এখন HTML নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা একটু দেখেন। আমি এখন পর্যন্ত যা বলছি সব ভুলে যান, বাসায় গিয়ে ভিডিও দেখে আবার মনে করে নিন। এখন আমরা জাস্ট HTML শেখা স্টার্ট করছি, আগে যা এতক্ষণ বললাম আমি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। যখন প্রথম মানুষ HTML এ কাজ করতো তখন একটা সফটওয়্যার ইউজ করতো যেটা উইন্ডোজে ডিফল্ট ভাবে থাকে, নোটপ্যাড। যেটা আপনি স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই সফটওয়্যারটা গুগলে সার্চ দিলে পাওয়া যাবে না, নাই। নোটপ্যাড প্লাস প্লাস অন্য একটা সফটওয়্যার, নোটপ্যাড ডট ইয়াহু, এটা ইয়াহুর একটা নোটপ্যাড, ঠিক আছে? যেই সফটওয়্যারটা আমরা ইউজ করি এটা গুগলে পাওয়া যাবে না কেন, কেউ বলতে পারবেন? এটা উইন্ডোজে থাকে। না না, ফ্রি পাওয়া যায় না, মানে উইন্ডোজের সাথেই থাকে। মানুষের হাত, এটা মানুষের সাথে ডিফল্ট ভাবে থাকে, সেজন্যই হাতে অ্যাভেলেবল, কিনতে পাওয়া যায় না, ঠিক আছে? উইন্ডোজের সাথে থাকে, এই সফটওয়্যারটা থাকে, যার কারণে এটা গুগলে সার্চ দিয়েও পাওয়া যাবে না। তো নোটপ্যাড আপনি ওপেন করি, যখন HTML এ কাজ করবেন তখন নোটপ্যাডে ফার্স্টে মানুষ কাজ করছে, বা আমিও ফার্স্টে নোটপ্যাডে কাজ করছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ পর এই সফটওয়্যারটা আর ইউজ করবো না, অন্য একটা সফটওয়্যারে চলে যাবো, কারণ এটা খুব বোরিং একটা সফটওয়্যার। আচ্ছা, নোটপ্যাডে যখন আপনি HTML লেখা শুরু করবেন কিছুই লিখতে হবে না, লেখেন আমি আই এম এ স্টুডেন্ট, বা লেখেন অনেক গরম, কিছু একটা লিখছেন আপনি। লিখে এখন এই ফাইলটাকে আমাকে কোনো একটা ফরম্যাটে সেভ করতে হবে, কারণ আপনার পিসিতে যে কোনো সফটওয়্যারই থাকুক না কেন, প্রত্যেকটা সফটওয়্যারের একটা ফরম্যাট থাকে, ফাইলগুলোর একটা ফরম্যাট থাকে। দেখেন এটা ফরম্যাট কি? DLL ফরম্যাট। তারপর আমি অন্য একটা সফটওয়্যারে যাই, এত ভিতরে যাওয়ার পরও কিছু পাওয়া যায়নি। আচ্ছা, এটা ফরম্যাটই দাও নাই। যাই হোক, প্রত্যেকটা সফটওয়্যার একটা ফরম্যাট থাকে। উইন্ডোজের যে সফটওয়্যারগুলো যেগুলো মাইক্রোসফট থেকে তৈরি হয়, এগুলো ফরম্যাট কি? উইন্ডোজের জন্য স্পেশালি যে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, বা মাইক্রোসফট যেই সফটওয়্যারগুলো তৈরি করে উইন্ডোজের জন্য, এগুলো একদম লাস্টে ফরম্যাট বা এক্সটেনশন থাকে .exe। ওকে, তো HTML ফাইলের ফরম্যাট হওয়া উচিত .html। .html, তো আমি এটাকে .html ফরম্যাটে সেভ করব। ফাইলে ক্লিক করবেন, সেভ অ্যাজ এ ক্লিক করবেন, বা কোনো একটা জায়গায় এখন সেভ করেন। এখানে একটা লোকেশন দেখা দেন কোথায় সেভ করতেছি আমরা ফাইলটা। ফাইল সেভ করাকে শিখাইতে হবে আপনাদের। আচ্ছা, এখানে একটা নাম দেন, সাপোজ সামথিং, আর এটা লাস্টে লিখলেন .html ফরম্যাট বা এক্সটেনশন। এটাকে এক্সটেনশন বলা হয়, ফরম্যাট বলা হয় না, এক্সটেনশন বলা হয়। তো সেভ করেন, সেভ করার পর ভিতরে যান, এটা ভিতরে যান, চলে আসছে। এটা ফরম্যাট কি লেখা? ফায়ারফক্স HTML ডকুমেন্ট। এটা লাস্টে এক্সটেনশন দাও না। আপনারা যখন আপনাদের পিসিতে কাজ করবেন দুটা প্রবলেম হবে, একদম লাস্টে এক্সটেনশনটা শো করবে না, এরকম থাকবে, এরকম কোনো এক্সটেনশন থাকবে না। তো এক্সটেনশন আনার জন্য আপনাদের দুই ধরনের পলিসি অবলম্বন করতে হবে, মানে যার পিসিতে যেটা সাপোর্ট করে। উইন্ডোজ 8 ইউজ করেন কজন? মাত্র 2 জন 3 জন, বিপদ। আচ্ছা, উইন্ডোজ 8 যারা ইউজ করেন তারা জাস্ট উপরে ভিউতে ক্লিক করবেন, এখানে ভিউতে ক্লিক করে এখানে ফাইল নেম এক্সটেনশন, এটা চেক বক্সে চেক দিয়ে রাখবেন, তাহলে একদম লাস্টে এক্সটেনশনটা চলে আসবে। আচ্ছা, যারা 7 ইউজ করেন এরকম কজন?
7 বেশি। আচ্ছা, উইন্ডোজ 7 এর জন্য কন্ট্রোল প্যানেলে যান। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। আচ্ছা, আমি শর্টকাট না দেখে আপনাদের এমনি দেখাই। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে খোঁজেন ফোল্ডার অপশন কোথায়। ফোল্ডার অপশন এই যে, যাদের এরকম থাকবে তারা এখান থেকে সর্ট করে নেবেন। যদি ছোট করে নেন তাও থাকবে এই যে ফোল্ডার অপশন। ফোল্ডার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ভিউতে ক্লিক করবেন। আরেকবার দেখাই, কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে ফোল্ডার অপশনে ক্লিক করবেন, করে ভিউতে যাবেন। যাওয়ার পর এই জায়গাটার মধ্যে দেখেন হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, তাই না? এটা যখন চেক দেওয়া থাকবে তখন কি হবে? হাইড থাকবে, হাইড। এখানে লেখা আছে হাইড, করে করে শো করে না। জাস্ট এই চেকবক্সটা আপনাকে উঠায় দিতে হবে। আপনারা গিয়ে দেখবেন কি আপনাদের চেকবক্সটা দেওয়া আছে, এটাকে জাস্ট উঠায় দিবেন, উঠে ওকে দিবেন। ওকে দিয়ে দেখেন এখানে কাজ আসে কিনা। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনার বাসায় গিয়ে আমাকে অনেকেই ফেসবুকে নক করুন, ভাই আমার HTML ফাইলের বাম পাশে এই আইকনটা আসে না। আইকন দরকার নেই, এই এক্সটেনশনটা ঠিক থাকলেই হবে। ঠিক আছে, ওকে। তো এখন আমি অনেক গরম এই জিনিসটা ওপেন করে এটাকে ডাবল ক্লিক করেন, কোথায় ওপেন হয়? কোথায়? কথা বলেন, কথা বলতে হবে। কোন ব্রাউজারে? ফায়ারফক্সে, কারণ ফায়ারফক্সটা ডিফল্ট দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখানে ওপেন উইথ দিয়ে যে ডিফল্ট চুজ প্রোগ্রাম দিয়ে অন্য একটা ডিফল্ট প্রোগ্রামও সেট করে রাখতে পারবেন। আমি যদি চাই গুগল ক্রোমটা অলওয়েজ ডিফল্ট আকারে থাকবে, ডাবল ক্লিক করলে এটা তো ওপেন হবে। তাহলে অলওয়েজ এটাকে ডাবল ক্লিক করলে আর ফায়ারফক্স ওপেন হবে না, সে ওপেন করাবে ক্রোমে। আচ্ছা, ওকে। HTML লিখতে পারবেন এইভাবে, এইভাবে যতটুকু দেখাইছি। কারণ আপনি কনফিউজড হয়ে গেছেন, কিছু তো দেখি না, HTML লিখবো কিভাবে, এতটুকু করতে পারবেন। এখন HTML ফরম্যাটে যখন কোনো ফাইল সেভ করা থাকে তখন এখানে ভিতরে কিছু জিনিসপত্র অ্যাড করা যায় যেগুলো দিয়ে লেখার চেহারাই চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি অনেক গরম কিংবা লেখাটা চেঞ্জ করেন, সাপোজ আওয়ার ফার্স্ট ক্লাস, এটাকে একটু বড় করবেন, জাস্ট বিগ মানে স্লাইটলি একটু বড় করবেন। তো এটার আগে H1 ট্যাগ ইউজ করেন, এটা একদম শেষে H1 ট্যাগ শেষ করেন। ট্যাগ কি জিনিস, কিভাবে লিখতে হয় এটা আপাতত বোঝার দরকার নেই। দেখেন আমি আগে কিছু অ্যাড করছি, পরে কিছু অ্যাড করছি, বুঝছে? বড় হয়েছে। এক্স্যাক্টলি লেখা নিয়েই কাজ করতে হবে, কিন্তু এটা কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে, দেখতে কেমন হবে, ঠিক আছে, এটা কি উল্টাবে কিনা, এটা কি ডান দিকে মানে কি বলা যায় ঝুঁকে থাকবে কিনা, এই জিনিসগুলোই করা হয় মূলত HTML দিয়ে। ওকে, আচ্ছা। তো HTML যখন আপনি লিখবেন তখন যদি কেউ বলে যে HTML আসলে ট্যাগগুলো ছাড়া লেখা যায় না, সে আপনাকে ভুল বলবে। HTML নর্মালি লেখা যায়, বাট HTML এর কিছু ফ্যাসিলিটি পাওয়ার জন্য আপনাকে কিছু জিনিসপত্র অ্যাড করতে হবে। ঠিক আছে, কিছু জিনিসপত্র নতুন করে অ্যাড করতে হবে। যেমন আমি যদি চাই এই লেখাটাকে নর্মাল অবস্থা থেকে এত বড় করে নিব, এটার আগে একটা জিনিস অ্যাড করতে হবে। জিনিস, এটা পরেও ওই সেম জিনিস অ্যাড করতে হবে। জাস্ট অ্যাড করার জন্য ওই জিনিসের আগে আর পরে লেস দেন আর গ্রেটার দেন দিতে হবে, মনে থাকবে? আগে আর পরে। এখন এটা যেমন, এটাও তো দেখতে তেমন, সমস্যা সমস্যা না? আচ্ছা, একটু সহজভাবে বুঝে। আপনি একটা গ্রামের বিশাল জমিদার, আপনার 1 একর জমি আছে। 1 একর মানে কি সারা বাংলাদেশ? তার তো একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একদম ক্লোজ মানে এন্ডিং পয়েন্ট থাকবে। আপনি এখানে দিয়ে রাখছেন, এই জমিটা এখান থেকে শুরু হইলো,
লাস্টেও দিলেন, এই জমিটা এখান থেকে শুরু হলো, কি বুঝবে মানুষ? মানুষ কি বুঝবে? না না, বুঝতে পারবে না আসলে সে কোন দিকে তার জমি, এরিয়াটা বুঝতে পারবে না। সো একদিকে বুঝাতে হবে এটা শুরু, আর দিকে বুঝাতে হবে এটা শেষ, কারণ লিমিটেশন থাকবে। সো এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। জাস্ট শেষটা বোঝানোর জন্য এর আগে একটা স্ল্যাশ দিতে হয়। কি দিতে হয়? স্ল্যাশ। এক্স্যাক্টলি সেম জিনিসই করছি আমি। জিনিসের নামটা হচ্ছে H1, এখানেও দিলাম H1। জাস্ট আগে আর পরে দেওয়ার সময় ক্লোজিং এর আগে একটা স্ল্যাশ দেওয়া হয়েছে যাতে বোঝা যায় এটা হচ্ছে ক্লোজিং। আচ্ছা, ক্লোজিংটা কেন করা হয় এটা আর টু ক্লিয়ারলি বুঝাই। মনে করেন ক্লোজিং দিলাম না, ক্লোজিং আমি দিলাম না, এটা কি বড় হবে না? যারা HTML সম্পর্কে আগেতে আইডিয়া আছে, হবে বড় হবে? হবে, বড় থাকবে। আচ্ছা, বড় থাকবে ঠিক আছে, কিন্তু আসলে প্রবলেমটা তাহলে কই হবে? আপনি অন্য একটা জিনিস যেটা আমি চাই না এটা বড় হোক, ওইটাও কি সীমানা দেওয়া নাই। সো একটা সীমানা দিয়ে দেন। সো ক্লোজিং আমরা কেন দিব বুঝতে পারছি? ফলে কি হবে, ওর সীমানা অনুযায়ী বড় করে নিবে, পাখিটার ও কেয়ার করবে না, ওটা যা খুশি তাই থাকবে। H1 দিয়ে কি করে এই জিনিসটা আপনারা এখনো ক্লিয়ারলি বুঝতে পারবেন না। আপনারা জাস্ট এটা বুঝেন যে HTML এর ফ্যাসিলিটি পাওয়ার জন্য এরকম করে আগে একটা ট্যাগ বসাইতে হয়, পরে একটা ট্যাগ বসাইতে হয়, মানে একটা সীমানা তৈরি করতে হয়। সাপোজ আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স লিখলাম আমি। এখন আমি এটা একটা সীমানা তৈরি করব, ট্যাগের নাম হচ্ছে সুজন। ট্যাগের নাম সুজন, কিভাবে লিখবো কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি আমি অ্যান্সারটা কিভাবে চাই ওটা বলি। একটা বাচ্চা ছেলে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আকাশের চাঁদ উঠে কেন, কি বুঝাবেন? সাপোজ আমি বুঝি না যে ট্যাগ কি জিনিস, কিভাবে লিখতে হয় কিছু বুঝি না, এখন আমাকে বলেন কোথায় কিভাবে লিখতে হবে। কারণ আপনার ক্লায়েন্ট কিন্তু HTML পারবে না, পারবে? আপনার ক্লায়েন্ট যখন আপনার সাথে কাজ করবে সেই HTML সম্পর্কে তো ন্যূনতম আইডিয়া থাকবে না। সে আপনাকে জিজ্ঞেস করবে ঠিকই কেমনি আমি কাজ করব, তাকে ওইভাবে বুঝাইতে হবে। আমি বাংলায় কথা বলতেছি, আপনি আমাকে বাংলায় বুঝাবেন, ঠিক আছে? এটা যদি পারেন একজন বাইরের দেশের লোককেও বুঝাতে পারবেন। এখন বলেন কোথায় কিভাবে লিখবো? হাত তোলেন আগে, আমি বলতেছি, কে বলবেন? হাত তোলেন আগে, বলেন। ট্যাগ বুঝি না আমি। লেস দেন, গ্রেটার দেন, উপরেরটায় এখানে আমি এর আগে। আচ্ছা, লেস দেন, গ্রেটার দেন, ওকে। আচ্ছা, এখানে লিখতে হবে, এটার মধ্যে কিছু একটা লিখতে হবে নাকি? না না, আমি বলতেছি ট্যাগই লিখবো এখানে। আমি জানি না এটার মধ্যে কিছু একটা মানে কি, স্পেসিফিক বলতে হবে। আমাকে বুঝানো ট্রাই করার দরকার নেই, কি লিখবো সেটা বলেন। আমি বুঝতে চাই না, আমি বুঝি। আচ্ছা, একটু ইজি করে দে, এখানে লিখতে হবে সুজন। এখন কি করব, এখন কি করবেন? লাস্টে বলতে এখানে নিচ্ছির পরে। আচ্ছা, ক্লোজ মানে কি বুঝি না আমি। সুজন লিখে স্ল্যাশ, ওকে। সুজনের আগে একজন, জাস্ট একজন, উনি, আর কেউ না। আচ্ছা, গ্রেটার দেন কেটে দেবো না, দিলাম। হুম, এরকম ওনার একটা ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে। কার মনে হয় ঠিক নাই? এরকম। আচ্ছা, এতটুকু ঠিক নাই এরকম কয়জনের মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে নাই? আচ্ছা, আপনি বলেন। হুম, না, সুজন ওয়ান আসবে না, সুজন একজনই আছে এখানে। এখানে 2 3 4 নাই।
আমি এর আগে ওয়ান লিখছি, এর জন্য আপনার মনে হচ্ছে ওয়ান লিখতে হবে। না, ওটা আসলে ট্যাগের নামের মধ্যেই ওয়ান আছে। ঠিক আছে, তো জাস্ট এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করেন। আমরা কোনো ফ্যাসিলিটি পাওয়ার জন্য ট্যাগের ওপেনিংটা আগে রাখতে হবে, ক্লোজিংটা পরে রাখতে হবে, সেম জিনিসই লিখতে হবে, জাস্ট আগে একটা স্ল্যাশ দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তো এরকম অনেক অনেক ট্যাগ আছে, অনেক অনেক ট্যাগ। সাপোজ আমি একটা ট্যাগ ইউজ করি h1, আপনি এটাকে করে দিলেন h2, আর একটু ছোট হবে। আপনারা দুজন মানে কিছু নিয়ে কি ব্যস্ত নাকি, নাকি এখন থেকেই কানেকশন তৈরি করতেছেন? আমাকে জিজ্ঞেস করেন, এখানে অ্যান্সার দেওয়ার মতো আমি আছি। কারণ কি, আপনারা কথা বললে বাকিরা আপনাদের দিকে কনসেন্ট্রেশন চলে যাবে। আমাকেই করেন, আমি বুঝাই দিব। আপনার আমাকে একই জিনিস 100 বার করা যাবে জিজ্ঞেস, আমি অ্যান্সার দিব। আপনারা প্রথম দিন HTML এ বস হয়ে যাবেন না। প্রথম দিন আমি কিছু বুঝাইলে না বুঝার পসিবিলিটি বেশি। ঠিক আছে, এটা খুবই নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছু না। আপনি বুঝেন নাই তাই বলে আপনি অন্যদের চাইতে আলাদা না, সবাই বুঝতেছে না। ঠিক আছে, যদি আপনার মনে হয় আমি বুঝতেছি না, ধরে নিবেন কেউ বুঝতেছে না। সো আপনার উচিত হচ্ছে কোশ্চেনটা করা। কারণ আপনার যদি মনে হয় না আমি জিজ্ঞেস করলে সুজন ভাই একটু বিরক্ত হবে, বাকিরাও বিরক্ত হবে, সেম আপনার পাশের জন্য একই চিন্তা করবে, এরকম প্রত্যেকে একই চিন্তা করবে, ফলে কি কেউই জিজ্ঞেস করবে না। সো আপনি জিজ্ঞেস করলে কি সবাই আপনার সাথে তাল মিলাবে, প্লাস সবাই আপনাকে পছন্দ করবে, না এই লোকটা আমাদের প্রবলেমটা সলভ করে দিছে। ঠিক আছে, এখন বলেন কি বুঝেন নাই? ওনাকে যে কোশ্চেনটা করছেন আমাকে করেন। হ্যাঁ, সুজন দিয়ে কিছু হয় না। সুজন আসলে মানে অকাজের লোক, কোনো কাজ পারে না। তো সুজন দিয়ে কিছু হবে না, এখানে কাজের কিছু ট্যাগ আছে। আমি জাস্ট বুঝে এলাম আর কি, সুজন দিয়ে জাস্ট বুঝে এলাম। আচ্ছা, এটা কাজই হচ্ছে অতটুকু সাইজে চলে আসা, এটা কাজ। H1 এর কাজ হলো এতটুকু সাইজ করে ফেলা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ আপনি মানুষ কেন, এটার যেমন কোনো অ্যান্সার নেই। এরকম যারা HTML তৈরি করছে তারা এমনভাবেই তৈরি করছে যাতে H1 দিলে এত বড় হয়। এটা চেতে না, HTML দিয়ে হবে না, H1 ট্যাগের মাধ্যমে হবে না। এটা সর্বোচ্চ সাইজ। আমি পানি খেয়ে আসি। ডিফল্ট সাইজ এটা 36। এটা আনলিমিটেড বড় করা যাবে। আচ্ছা আমি বলি, এখানে অনেক কিছু অ্যাড করে এটা আরো বড় করা যাবে, কিন্তু অনেক কিছু অ্যাড করা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। আপাতত এটাই বুঝেন যে H1 ট্যাগ দিলে কি হয়। ওকে, আপাতত এতটুকুই বুঝেন H1 ট্যাগ দিলে কি হয়। H1 ট্যাগ দিলে এত বড় হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা ট্যাগ ইউজ করি H2, দিস ইজ হেডিং 2। এটা কি একই সাইজ? সামান্য ছোট না? আচ্ছা, আরেকটা ট্যাগ ইউজ করেন আরো ছোট। সব এরকম H1 H2 H3 H4 H5 H6 যতগুলো লিখবেন একটা একটা করে ছোট হবে, মানে একই সাথে লিখতে হবে এমন কোনো কথা নেই। যেখানে যেটা দরকার হয়, যেখানে যে সাইজে লেখা দরকার হয় ওইখানে ওই সাইজে ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, যেমন আমি প্রথম আলোতে যাই, আচ্ছা প্রথম আলোতে চলে যাওয়ার পরে এখানে দেখছেন একটা বড় সড়ো একটা লেখা, এটা আমি রাইট ক্লিক করে একটু কোডটা দেখিয়ে যে এটার মাধ্যমে কোডটা দেখা যায় যে কি কোড ইউজ করছে এটাতে।
যে কোনো একটা লেখাতে রাইট ক্লিক করে দেখা যায়, ইন্সপেক্ট এলিমেন্টে গেলে দেখা যায় আসলে কোন ট্যাগ ইউজ করছে, কোন ট্যাগ ইউজ করছে, h2 না? আচ্ছা ওকে। সো এই ধরনের যখন দরকার হবে একটা লেখাকে বড় করার জন্য তখনই আমরা এরকম ট্যাগগুলো ইউজ করি। এখন ওদের যদি দরকার হইতো এটা আরটু বড় করার, তাহলে ওরা কোন ট্যাগ ইউজ করতো? এতটুকু কি ক্লিয়ার কনসেপ্ট? ওকে আচ্ছা, এরকম ছোট ছোট করতেই থাকি আমরা, ছোট হবে। h6 দেখি কেমন। দিস ইজ হেডিং 6। ছোট হতে হতে এই পর্যন্ত আসছে। এই 6 এর পরে আর কোনো ট্যাগ নাই, 6 পর্যন্তই, h1 থেকে h6 পর্যন্ত। আর জিনিসগুলো নিয়ে ডিপলি চিন্তা করার দরকার নেই। এই যে মনে হচ্ছে h1 দিয়ে এত বড় হইলো কিভাবে, এত ডিপলি চিন্তা করার দরকার নেই। মনে রাখেন h1 স্কুলে এটা হয়, h2 স্কুলে এটা হয়, h3 স্কুলে এটা হয়, h4 স্কুলে এটা হয়। মনে রাখার হচ্ছে ব্যাপার। এত ডিপলি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। আমি চাচ্ছি না আপনি একটা বুঝতে গিয়ে আরেকটাতে তালবন গোল পাকায় ফেলেন। জাস্ট মনে রাখবেন কোনটা ইউজ করলে কি হয়। ওকে, এত দূর আসার পর বোর ফিল করতেছেন কে? আপনি? আচ্ছা, আপনার বোর ফিল করাটা স্বাভাবিক। তারপর আর কেউ বোর ফিল করতেছেন না? আপনি তো বোর ফিল করার কথা করতেছেন না, তাই? আচ্ছা, পাশের জন্য আপনি বোর ফিল করার কথা। অনেকে ফেস দেখে মনে হচ্ছে বোর ফিল করতেছে। আচ্ছা, উনি বোর ফিল করতেছে আগে থেকে, এগুলো পারে, ঠিক আছে? আপনারা বোর ফিল করার কথা আগে থেকে পারেন, আর আপনার বোর ফিল করার কথা একদম স্ট্রেট সামনাসামনি। আচ্ছা, তো আমি আরেকটা ট্যাগ ইউজ করি, বি। বি শুরু হবে শেষ হবে, শুরু হবে শেষ হবে, একটা সীমানা তৈরি করলাম। দিস ইজ এ বোল্ড টেক্সট। যদি আমি এটা একটা ইউজ না করতাম সেই ক্ষেত্রে কেমন দেখাইতো? কেমন দেখাইতো? নর্মাল না? সো আমি যদি এর আগে পিছে বি ট্যাগ ইউজ করি, বি, তাহলে সামান্য ডিপ হবে, একটু গাঢ় হবে। তো এই বিটা কোত্থেকে আসছে এটা আপনার জানার কথা। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একবার হলো গেছি যারা কম্পিউটার ইউজ করি। আমার আব্বা, আমি বাবা বা এটা কিছু বলে আব্বা বলি, ঠিক আছে? তো উনি যখন আমাকে ফার্স্ট টাইম কম্পিউটার কিনে দিছে, আমাকে ফার্স্ট টাইম এই সফটওয়্যারটা মানে ইনস্টল করে দিছে আর কি। তোমার আর কোনো কাজ নাই, তুমি খালি টাইপিং শিখবা। রাইট নাও আমি ফ্রিল্যান্সিং করি, এটা উনি বুঝেই না। উনি প্রাউড ফিল করে আমার হাতের টাইপিং স্পিড মোটামুটি ভালো, ঠিক আছে? উনি জাস্ট এই জন্য প্রাউড ফিল করে যে আমার হাতে টাইপিং স্পিড মোটামুটি ভালো, এছাড়া আর কোনো দাবি নাই ওনার। আচ্ছা, এখন আমি এখানে লিখতেছি আমি ভালো আছি। ওকে, যে কোনো একটা লেখা যদি আমি একটু গাঢ় করতে চাই তখন এখানে একটা টুল থাকে বি, খেয়াল করছেন কখনো? এটা দিলে বোল্ড হয়ে যায়। সেম জিনিস আমরা এইচটিএমএল করার জন্য এর আগে বিটাকে ইউজ করতে হয়, পরে বিটাকে ইউজ করতে হয়। দেখছেন কোথা থেকে আসছে? আবার এখানে কি লেখা? ইটালিক আই, এখানে আই ট্যাগ ইউজ করেন। দিস ইজ ইটালিক টেক্সট। কি হলো? এখানেও লেখেন, দেখেন হয় কিনা। বুঝছে? সো আই ট্যাগ ইউজ করলে কি হয়? হ্যাঁ, একসাথে লেখা যাবে। আলাদা লাইন কিভাবে করবেন? আচ্ছা, আপনারা এই কোশ্চেনটা করা উচিত ছিল, ঠিক আছে? উনি কোশ্চেন করছে, খুব ভালো হয়েছে। এখানে দুইটা লাইন লিখছি আমি, কিন্তু কোথায় কিভাবে লিখছি
কিছু এন্টার দিছি, এরপর রিলোড দেওয়ার পরও নিচে নামছে নামছে নামে নেই, আমি তো দেখতেছি নামছে, আসলে আমার চোখে প্রবলেম। আচ্ছা, নামানোর জন্য কি করতে হয়? এখানে এন্টারের কাজ করে একটা ট্যাগ, যে ট্যাগের মাধ্যমে এন্টারের কাজ করানো হয়, মানে ওই ট্যাগ দেওয়ার পর ট্যাগের পর যা থাকবে এটাকে নিচে নামা দিবে। এখানে লেখেন বি আর, কি ট্যাগ? এটাকে কি সীমানা তৈরি করা দরকার আছে? মানে এই এন্টার দেওয়াটাকে সীমানা তৈরি করা দরকার আছে? আমরা এন্টার দিয়ে কি কোনো সীমানা তৈরি করি? এখানে তো সীমানা তৈরি করার দরকার ছিল, যে বোল্ড হবে ঠিক এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, সেজন্য আমরা এর আগে পিছে দুইটা ট্যাগ ইউজ করছি। বাট যখন আমি এন্টার দিচ্ছি তখন কি এরকম সীমানা তৈরি করার দরকার আছে? যেসব ট্যাগের মধ্যে দেখবেন সীমানা তৈরি করার দরকার নাই, ওইসব ট্যাগে এইভাবে লিখতে হয়। ফার্স্টে ট্যাগের নামটা লিখতে হয়, পরে গ্রেটার দেন দিতে হয়, আর এইখানে গ্রেটার দেন লেখার আগে একটা স্পেস দিয়ে একটা স্ল্যাশ দিতে হয়, মানে ওপেনিং ক্লোজিং দুটো একসাথে লিখতে হয়। ঠিক আছে, এইভাবে লিখতে হয়। যারা এইচটিএমএল পারেন আগে থেকে বা এইচটিএমএল নিয়ে কাজ করছেন তাদের কাছে একটা কনফিউশন তৈরি হবে। আমি তো দেখছি এমনি লিখলেও কাজ করে, ওটা স্ট্যান্ডার্ড ফরম্যাট না। আপনারা এখানে হাতুড়ে ডেভেলপার বা হাতুড়ে ডিজাইনার হওয়ার জন্য আসেন নাই, স্ট্যান্ডার্ড একটা মার্কআপ নিয়ে কাজ করার জন্য আসছেন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মনে থাকবে। আপনাদের ফেস দেখে আমার ভয় লাগতেছে, মানে ফেস দিকে চেহারা দিকে তাকালে মনে হচ্ছে কিছু বুঝতেছেন না। বুঝি নাই। হ্যাঁ, ওগুলো এগুলো এগুলো রাইট। এই যে উনি খুব ভালো একটা পয়েন্ট বাইর করতে পারছে। এগুলোতে আমরা কোনো ব্রেক দেই নাই, দিছি? নিচে নামছে কিভাবে? কেউ বলতে পারবে নিচে নামছে কেন? না, আপনাদের বলার কথা না, ঠিক আছে, বলতে পারার কথা না। H1 থেকে H6 সবগুলাটাকে অটোমেটিক আগে পরে বিয়ার থাকে, অটোমেটিক হিডেন অবস্থা থাকে আর কি, অটোমেটিক ওটার আগে আর পরে বিয়ার কাজ করে। আপনি যদি এটার আগেও কিছু দেন, এটা কি বামে থাকার কথা না? অটোমেটিক দেখবেন এটা উপরে উঠে গেছে আর এটা নিচে নেমে গেছে, মানে এটার আগে আর পরে দুই জায়গাতে অটো বিয়ার দেওয়া থাকে, মানে H1 থেকে H6। ঠিক আছে, এই জন্য হেডিং ট্যাগ গুলোতে বিয়ার দেওয়া লাগে না। আর আমরা এই যে নর্মাল দুইটা ট্যাগ ইউজ করছি, এর মাঝখানে এন্টার দেওয়ার পরও নিচে নামে নাই, সেজন্য আমরা বিআর ট্যাগ ইউজ করতেছি। বিআর মিন্স ব্রেক, বিআর এর ফুল ফর্ম হচ্ছে ব্রেক। নামছে নিচে। আপনি যদি আরেকটা এন্টার দিতে চান কি লিখবেন? আওয়ার ব্রেক। কি মনে থাকবে? মনে তো থাকার কথা না, বারবারই বলতেছি মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে, মনে তো থাকবে না। মনে না থাকার জন্য ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, যাতে মনে না থাকলেও ভিডিওটা দেখে আবার জিনিসগুলো প্র্যাকটিস করতে পারে। এখন আপনারা যারা আগে থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন বা কোনো ইবুক পড়বেন, এখানে কিছু ভুল ধরতে পারবেন। কারণ ওইসব জায়গায় দেখবেন কি ওখানে অনেক অনেক লেখা লিখে তারপর এগুলো শুরু করতে হয়, হেড বডি হাবিজাবি, তাই না? আসলে আমি ভুল করছি। ঠিক আছে, এইচটিএমএল এইভাবে লেখা যায় বলেই যেভাবে লিখতে হবে এমন না। আমি রাইট ক্লিক করে সোর্সে যাব, সোর্স, ভিউ পেজ সোর্স। সোর্সে গেলে আমরা যা লিখছি তাই শো করবে, আমরা ব্যাক এন্ডে যা লিখছি তাই শো করবে। কিন্তু একদম প্রথমটার দিকে তাকান, কি হয়ে আছে? মানে রক্তে লাল হয়ে আছে একদম। তো এটা যখন লাল হয়ে থাকবে তখন ধরে নেবেন ভুল হয়েছে। ঠিক আছে, পেজ সোর্সে গিয়ে অলওয়েজ চেক করে দেখবেন কিছু রেড মার্ক হয়ে আছে কিনা। যদি থাকে ধরে নেবেন যে এটা ভুল হয়ে গেছে। মনে থাকবে? আচ্ছা, তো এতটুকু ভুলে যান, ভুলে যাওয়ার দরকার নেই, মনে রাখেন, একটু পরে আবার কাজে লাগবে আমাদের। আমরা নো মোর নোটপ্যাড, নোটপ্যাড আর ইউজ করবো না। গুগলে গিয়ে একটা সার্চ দিব নোটপ্যাড লিখে,
ঠিক আছে, অন্য একটা সফটওয়্যার ইউজ করবো এখন থেকে। আপাতত আমাদের কনসেপ্টটা মোটামুটি হলো ক্লিয়ার। এখন আমরা অন্য একটা সফটওয়্যার দিয়ে কাজ করব, সারা জীবন হোক আর যতদিন ইচ্ছা ততদিন হোক, জাস্ট এই সফটওয়্যারটা ইউজ করব, নোটপ্যাড প্লাস প্লাস। এটা নোটপ্যাডের ছোট ভাই বা বড় ভাই না, এটা আলাদা সফটওয়্যার। ওকে, নোটপ্যাড লিখে সার্চ দিলে ফার্স্ট ওইটাই আসে। এবার ওদের ওয়েবসাইটে যাচ্ছি আমি। ওদের ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটা ডাউনলোড বাটন থাকবে। ওকে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর নিচের দিকে কিছু ডাউনলোডের লিঙ্ক পাবেন। নিচের দিকে এটাও ডাউনলোড করে কাজ করা যাবে, এটাও ডাউনলোড করে কাজ করা যাবে, এটাও ডাউনলোড করে কাজ করা যাবে। সবগুলাই ডাউনলোড করে কাজ করা যাবে, কিন্তু কোনটা কাদের জন্য? নোটপ্যাড ইনস্টলার, এটা ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, আপনি ইনস্টল করতে পারবেন। আর ইনস্টল করলে ফ্যাসিলিটি কি? রাইট ক্লিক করলেই এখানে একটা অপশন পাবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর এটা হচ্ছে জিপ প্যাকেজ। আপনি যদি চান আপনি একটা পোর্টেবল প্যাকেজ ইউজ করবেন, পোর্টেবল সফটওয়্যার ইউজ করবেন নোটপ্যাড প্লাস প্লাসে। পোর্টেবল বুঝি, যেটা ইনস্টল করা লাগে না, আপনি আপনার পেন ড্রাইভে রেখে দিবেন, যখন যে পিসিতে কাজ করবেন জাস্ট পেন ড্রাইভটা লাগাই কাজ করতে পারবেন। ইনস্টল লাগবে না, ইনস্টল করা লাগবে না। এটা হলো জিপ প্যাকেজ। এই সবগুলোর একটাও ইনস্টল করা লাগে না, জাস্ট প্রথমটা ইনস্টল করা লাগে। তো আমরা ইনস্টল করব, কারণ কি আমাদের এই অপশনটা দরকার আছে, আমাদের এই অপশনটা দরকার আছে, এই জন্য আমরা ইনস্টল করব। এটাতে ক্লিক করেন একটা, 7 মেগাবাইট। আচ্ছা, আমার ইনস্টল করা আছে, ঠিক আছে, আমি ইনস্টল আর করতেছি না, আমার ইনস্টল করা আছে অলরেডি। আপনারা ইনস্টল করে নেবেন, আমি সফটওয়্যারটা আপনাদের দিয়ে দিব না। আপনারা গুগলে একটা সার্চ দিবেন নোটপ্যাড লিখে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়েবসাইটে আসবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড হবে, তারপর এটাকে ইনস্টল করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, অ্যাসাইনমেন্টের মধ্যেই পড়বে এটা। আমি কখনো কোনো সফটওয়্যার দিয়ে দিব না যদি সেটা বিশাল টাইপের সফটওয়্যার না হয়। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি এখন হয়তো আমি দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এমন একটা পিসিতে কাজ করতেছেন যেটাতে সফটওয়্যারটা নাই, আপনার সাথে পেন ড্রাইভও নাই, তখন কি করবেন? তখন তো খুঁজে বের করতে হবে। সো আপনাদের রেডি হইতে হবে যে কোনো কাজ খুঁজে বের করে সলভ করা। আচ্ছা, এখন থেকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। আমরা তখন কি করছিলাম? নোটপ্যাড ওপেন করছি, এটাকে কিছু একটা লিখছি, আমি এটাকে সেভ অ্যাজ দিয়ে সেভ করছি। লাস্টে কি দিছি? .html। সেভ করার পর এটা চলে আসছে। আমরা আরো ইজি প্রসেসে যাব এখন, আরো ইজি প্রসেস, মানে যাতে টাইমটা কম লাগে। আমরা ওয়েব ডিজাইন যখন করব, এক একটা ওয়েবসাইটে কয়েক হাজার কোড থাকে। এই যে এতগুলো কোড আপনি যে লিখবেন, তারপর আবার শুধু একটা পেজ না, এখানে অনেকগুলো পেজ, যে এত কোড করবেন কতদিন লাগবে? কতদিন লাগবে? মিনিমাম 2 থেকে 3 দিন লাগবে যদি সারাদিন কাজ করেন। এজন্য আমরা একটু ফাস্ট ওয়েতে কিভাবে কাজ করতে হয় শর্টকাটগুলো দেখব। তো আপনি যখন ফাইলটা বানানো দরকার হবে, জাস্ট একটা রাইট ক্লিক করবেন, যেখানে বানাবেন কি করবেন? রাইট ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে এখানে টেক্সট ডকুমেন্ট লেখা আছে, দেখছেন? ক্লিক করেন, করে এখানে একটা নাম দেন। সাপোজ কিছু একটা লিখছেন আপনি, ফাইলের নাম, লাস্টে কি লিখবো? .html। এইভাবে ফাইলটা বানাবেন। যখন আপনার ওপেন করা দরকার হবে বা এডিট করা দরকার হবে, তখন জাস্ট রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এই হচ্ছে সফটওয়্যারটা।
দেখতে অনেক গ্যাঞ্জাম লাগলেও এটা আপনাদের কাজে লাগবে। এখানে অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো অন্য সফটওয়্যারে পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, আমি অন্য এখানে অনেকগুলো ট্যাব খুলে কাজ করা যায়, অনেকগুলো ফাইল 20, 30টা, 25টা, 100টা ফাইল একসাথে ওপেন করে কাজ করা যায়। শুধু একটা ফাইল রাখলাম, এখন এখানে আমরা কাজ করব। কিছু শো করে? কেন করে না? শুনি না, কিছু শুনি না, আমি কিছু লিখি নাই, রাইট? কিছু না লিখলে কেমনে শো করবে? কিছু একটা লিখি, আমি কিছু একটা লিখছি, ওকে, করবে না? ট্যাগ ছাড়াই শো করে। ট্যাগটা দিচ্ছি কেন? এটাকে বড় ছোট করার জন্য। আচ্ছা, যখন আপনি এইচটিএমএল লিখবেন, হয়তো ইন্ডিভিজুয়ালি ট্যাগ লিখলেও কাজ করে। ইন্ডিভিজুয়ালি আপনি যখন ট্যাগ লিখবেন তখন কিন্তু কাজ করে, কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্যাগ ইউজ করবো না আমরা। এটাকে আগে একটা স্ট্যান্ডার্ড মার্কআপে নিয়ে আসবো, তারপর এর ভিতরে ওই ট্যাগগুলো ইউজ করব। এইচটিএমএল লেখার সময় ফার্স্টে লিখতে হয় ডক টাইপ। এই জিনিসটা লিখতে হয়, মুখস্থ, বুঝার কিছু নাই। কি লিখতে হয়? ডক টাইপ এইচটিএমএল। এটা মানে কম্পালসারি, এটা লিখতেই হবে। তারপরে এইচটিএমএল স্টার্ট করতে হবে, এইচটিএমএল সরি ক্লোজ করতে হবে। আপনি পাশের জন্য যে ব্রাজিল, হ্যাঁ বুঝতেছেন? কি বুঝতেছেন? বুঝাইতে পারবেন? পারবেন না? আপনি যখন এইচটিএমএল শুরু করবেন এটা মুখস্থ লিখতেই হবে। এটা দ্বারা বুঝে আমরা একটা ডকুমেন্ট টাইপের এইচটিএমএল ফাইল বানাচ্ছি। এটা এটা বলতে বুঝে আমরা একটা ডকুমেন্ট টাইপের এইচটিএমএল ফাইল বানাচ্ছি, একটা ওয়েবসাইটের পেজ বানাচ্ছি আমরা, ঠিক আছে? ফার্স্টে লেস দেন, এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপটা ক্যাপিটাল বা স্মল, আর স্মল যেটাই দেন না কেন সমস্যা নাই, বড় হাত ছোট হাত সবই দিতে পারবেন। এইচটিএমএলটা বড় হাত ছোট হাত সবই দেওয়া যাবে। যদি খুব একটা কষ্ট হয় বড় হাত দিয়ে দেন। হ্যাঁ, মাঝে একটা স্পেস আছে, এটা লিখতে হবে, মানে মুখস্থ বলা যায়, বুঝার কিছু নাই। হ্যাঁ, এটা লিখতে হবে। এরপরে আমরা এখন এইচটিএমএল লেখা শুরু করবো। এরপরে তো এইচটিএমএল লেখার জন্য একটা সীমানা তৈরি করেন, টোটাল ওয়েব পেজের একটা সীমানা তৈরি করবো আমি। সীমানা মানে প্রথমে এইচটিএমএল লিখবেন, এরপরে এইচটিএমএলটা একদম লাস্টে গিয়ে ক্লোজ করে দিবেন। পুরো ওয়েবসাইটে যত এলিমেন্ট সব এর ভিতরে থাকবে। না, সবসময় আগেই দিছি। আমি কি পরে দিছিলাম? না, জাস্ট ব্রেকের সময় পরে দিছিলাম আমি, ব্রেকে। ওটাই জাস্ট আলাদা, ওটাই জাস্ট দেখতে আলাদা। সে মানুষ না, সে এলিয়েন। আচ্ছা, এইচটিএমএল শুরু আর শেষ করে একটা সীমানা তৈরি করতে হবে, যে এর মাঝখানে আমরা টোটাল ওয়েব পেজে যত কোড আছে সব লিখবো। হ্যাঁ হ্যাঁ, রাইট, প্রোগ্রামিং এর সেকেন্ড ব্র্যাকেট, যেটা ভিতরে আউটপুটটা থাকে। একটু তাকিয়ে থাকেন কিছুক্ষণ, আমি রেস্ট নেই। এতটুকু মুখস্থ লিখতে হবে, কিছু করার নেই। স্কুলে গেলে এখানে আপনার কি বলে, মানে মানে ক্লাসে যাওয়ার জন্য কিছু ফর্মালিটি থাকে না, যেমন ব্যাগ আনতেই হবে, টিচারদের মান্য করতেই হবে, টিচারের সাথে রাগারাগি করা যাবে না, এই টাইপের কিছু রুলস থাকে না, রুলস টাইপের আর কি, এগুলো লিখতেই হয়। এখন আপনি এর ভিতরে যদি ট্যাগ ইউজ করেন, এর ভিতরে সাপোজ H3, কাজ করে, আগেও কাজ করতো, এখনো কাজ করে, ওটা ফ্যাক্ট না আসলে। পেজ সোর্সে গিয়ে দেখেন কিছু লাল হয়ে আছে কিনা, কিছু লাল হয়ে আছে, রেড হয়ে আছে কিছু, তার মানে সব পারফেক্টলি অলরাইট, মানে সবই ঠিক আছে।
তারপরও আমরা আরো কিছু লিখবো, এখানে আরো কিছু প্রসিডিউর আছে। এইচটিএমএল এর দুইটা পার্ট তৈরি করতে হয়, দুইটা পার্ট, একটা সব পেজে সেম থাকবে, আর একটা পেজ অনুযায়ী আলাদা আলাদা হবে। যেমন আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাসের ওয়েবসাইটে আসছিলাম আমরা, এই যে বাম পাশে যা দেখতেছেন এটা কি সেম না? মানে এটা কি অন্য পেজে গেলে সেম থাকতেছে না, বা জাস্ট কিছু জিনিস চেঞ্জ হচ্ছে? যে জিনিসগুলো সবগুলো পেজে সেম থাকবে ওগুলার জন্য একটা সেকশন করব, ওগুলোর জন্য কি একটা সেকশন করব। আর যেই পার্টটুকু পেজ অনুযায়ী আলাদা আলাদা হবে, যেমন এই যে ডানে যা থাকতেছে এটা কি পেজ অনুযায়ী আলাদা হচ্ছে না? লেখার ইমেজগুলা আলাদা হচ্ছে তো লেখাগুলা, সেই ক্ষেত্রে ওটার জন্য আলাদা সেকশন হবে। তো এইচটিএমএল এর দুইটা পার্ট করবেন, একটা হলো হেড, হেড শুরু হেড শেষ, মানে এক একটা মানুষের সাথে কম্পেয়ার করেন, তার মাথাও থাকবে বডিও থাকবে। তার কি থাকবে? মাথাও থাকবে বডিও থাকবে, কিন্তু মাথা, সরি, ও ক্লোজ হয় না, রাইট। একটু দেখেন, আচ্ছা আমি একটু স্পেস করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এইচটিএমএল শুরু শেষ হয়েছিল, হেড শুরু শেষ বডি শুরু শেষ। আপনারা কমনলি যে মিস্টেকটা করবেন, সেটা হলো এখানে ডক লিখবেন এইভাবে, ফার্স্ট মিস্টেক। সেকেন্ডলি বডিটারে শুরুটা হেডের ভিতর ঢুকা দিবেন, মানে তার বডিটা শুরু হয়েছে মাথার ভিতর থেকে। এটা আপনাদের কমন যে মিস্টেকগুলো আমি দেখতে পাই। আলাদা রাখতে হবে, বডি কি হেডের অংশ, মাথার অংশ না, বডি তো আলাদা, মাথা আলাদা। সো মাথাটা রাখতে হবে উপরে আর বডি রাখতে হবে নিচে। আমরা যত ট্যাগ দেখছি একটু আগে, এই সবই লিখতে হবে বডির মধ্যে, কারণ এগুলা এই কন্টেন্টগুলো বিভিন্ন পেজ অনুযায়ী আলাদা হবে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তো এটাকে একটু সুন্দর করে লিখি আমি আরেকবার। ডকটাইপ এইচটিএমএল মুখস্থ জিনিস, এইচটিএমএল শুরু করতে হবে, এইচটিএমএল শেষ করতে হবে, এর মাঝখানে হেড শুরু করতে হবে, হেড শেষ করতে হবে। আচ্ছা, এইচটিএমএল যদি পিতা হয়, হেডকে কি ছেলে বলা যাবে না? কারণ একটা একটা ভিতরে আছে, অন্তর্ভুক্ত। এই যদি বড় ভাই হয়, একে কি ছোট ভাই বলা যায় না? মানে তো ভিতরে আছে। এখানে যখন আমি হঠাৎ করে কয়েক হাজার কোডের দিকে তাকাবো, সব এরকম সিরিয়ালি লেখা, বুঝতে পারবো কোনটা কোনটার ভিতরে। কোনো রেসপন্স নেই, বুঝা যাবে? আচ্ছা, উনি বলতেছে এখানে 4টে স্পেস দিব না, এটা এটা। আচ্ছা দেখেন, উনি যেটা বলছে পারফেক্ট একটা অ্যান্সার দিছে, যে আমি যদি এটাকে একটু ডান দিকে সরা নিয়ে আসি তাহলে বোঝা যাবে যে এটা এটার ভিতরে আছে, তাই না? বোঝা যাবে যে হেডটা আসলে এইচটিএমএল এর মধ্যে ইনক্লুডেড, এর মধ্যেই আছে। এই কাজটা করার জন্য স্পেস দেওয়া লাগবে না। আমাদের কিবোর্ডে একদম বাম পাশে ওয়ানের নিচে একটা ট্যাব নামের একটা কি পাবেন, ট্যাব দেখছি কখনো ক্যাপস লকের উপরে? এটা দেখছেন কেউ কখনো? এই জিনিসটাই ইউজ করতে হবে আমাদের। হেডের আগে ক্লিক করে একটা ট্যাব দেন, এটা একটু ডানে চলে যাবে, কয় ঘর? 4 ঘর ডানে চলে যাবে অটো। আমাদের আর 4 ঘর স্পেস দিতে হবে না। এখানেও ট্যাব দেন, এটা 4 ঘর অটোমেটিক ডানে চলে যাবে। এটা মেনটেন করবেন, দেখতে সুন্দর লাগবে, বুঝাও যাবে যে কোনটা এক্স্যাক্টলি কোনটার ভিতরে আছে। মনে থাকবে? কারো কোনো কথা নেই কেন? বুঝতেছি না। কথা বলেন, কথা বললে আমার শিখাইতে ভালো লাগে।
নতুন কিছু বলতে ভালো লাগে, নইলে একই জিনিসে বারবারই ঘুরাবো আমি। যতক্ষণ আপনাদের ফেস দেখে মনে হবে বুঝেন নাই, ততক্ষণ একই জিনিস বুঝাবো আমি। হুম হুম। দুনিয়ার যত ল্যাঙ্গুয়েজ সব একই রকম দেখতে। হ্যাঁ, সব একই রকম দেখতে। এখানে কি বুঝতেছেন, এটা দেখে কেউ বুঝাতে পারবেন কি বুঝতেছেন? বুঝতেছেন না? আচ্ছা। খুব ভালো, উনি হচ্ছে আপনাদের ব্যাচের সবচেয়ে মানে ট্যালেন্টেড স্টুডেন্ট। মানে অ্যাটলিস্ট বলছে যে আমি বুঝি নাই। আর মানে বুঝাইতে পারবেন বা বুঝেন নাই এরকম। মানে আপনারা কোনো দলেই পড়েন না, বুঝেনও নাই, বুঝাতে পারবেনও না। এটা তারা বুঝাইতেছে এইচটিএমএল এর ভিতরে হেড আর বডি দুই জিনিস আছে, কিন্তু আলাদা আলাদা। এইচটিএমএল ট্যাগের মধ্যে দুইটা ট্যাগ লিখছে, একটা হেড একটা বডি। ব্যাপারটা এরকম, আমাদের ফার্স্টে at first you have to prove that it's a document type file, এই জন্য আমরা এটা ইউজ করি। সেকেন্ডলি, এইচটিএমএল এর ভিতরে হেড প্লাস বডি এই দুইটা জিনিস থাকবে। যদি তাও না বুঝেন, আরেকটা আরো ইজি ভাবে বুঝাই আমি। এই হচ্ছে আমাদের ওয়েব পেজ। ওয়েব পেজটার নাম হচ্ছে ডক টাইপ। ঠিক আছে, ওয়েব পেজটার নাম কি? ডক টাইপ এইচটিএমএল। এই পুরাটার একটা নাম দেন, মানে এই এরিয়াটার, এই পুরা এরিয়াটার নাম দেন এইচটিএমএল। এইচটিএমএল এই আবার এই পুরা এরিয়াটার ভিতরে আবার আরো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বডি, সরি হেড, আরেকটা বডি। তো পুরাটার নাম কি? এইচটিএমএল। তার ভিতরে কয়টা পার্ট? একটা নাম হেড আর একটা বডি। তো হেড লিখতে হয় কিভাবে? এভাবে হেড শুরু করতে হবে, পরে হেড আবার শেষ করে দিতে হবে। আর বডি, বডি স্টার্ট করতে হবে, বডি শেষ করতে হবে। একই জিনিস লিখতে হয়, খালি স্ল্যাশ দিতে হয় একটা। আর এইচটিএমএল কিভাবে লিখতে হয়? এই হেডার বডির আগে এইচটিএমএল শুরু করতে হয়, হেডার বডির পরে এইচটিএমএল ক্লোজ করে দিতে হয়। এখনো বুঝেন নাই? আপনারা জিজ্ঞেস করলে বলেন বুঝছি, কিন্তু ফেস দেখলে মনে হয় বুঝেন নাই। ওকে, যাই হোক। এই বডির ভিতরে যত ট্যাগ লিখছি একটু আগে সব লিখবে এখন। H1, আর এটাকে আমি কিছুক্ষণ আগে ডাবল ক্লিক করে ওপেন করছিলাম, তাই না? এখানে অপশন আছে ওপেন করার, রান লঞ্চ ইন ফায়ারফক্স। এখানে যেটা চুজ করবেন, সাপোজ ক্রোম, ক্রোমে ওপেন হবে। একই লাইন যখন আরেকবার লিখতে চাইবেন আপনি, তখন আপনার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে কপি করে পেস্ট, তাই না? এটাকে আরো ইজিলি করা যায়। নোটপ্যাড প্লাস প্লাসে জাস্ট লাইনের যে কোনোখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস ডি প্রেস করবেন। কন্ট্রোল প্লাস ডি, ডি মানে ডুপ্লিকেট। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে। আপনি সাপোজ এই যে এখানে ক্লিক করলেন, একটা ক্লিক করে আবার কন্ট্রোল ডি দিলেন, ওইটা ডুপ্লিকেট হবে। জাস্ট ওই লাইনটাই আরেকবার চলে আসবে। তবে আরো তিনটা করি।
আচ্ছা, আমি যদি বুঝাইতে না পারি আমাকে স্ট্রেট বলবেন যে আপনার কথাগুলো আমি বুঝতেছি না, তাহলে আর একটু ইজি করে বোঝানোর ট্রাই করবো। আচ্ছা, এই 6টা আমি ট্যাগ লিখছি, যেটা প্রথমেই লিখছিলাম। এখন কি জানতেছি, এগুলো বডির মধ্যে লিখতে হয়, এগুলো এই বডি ট্যাগের মধ্যে লিখতে হয়। আর বডি ট্যাগের মধ্যে বোঝানোর জন্য আমি সবগুলো একটা ট্যাব দিয়ে লিখছি। কি দিয়ে লিখছি? ট্যাব দিয়ে। ওকে, সবগুলো আসছে। এই জিনিসগুলোকে ট্যাগ বলা হয়। এতক্ষণ ট্যাগ ট্যাগ করতেছি, এই লেখাগুলোকে ট্যাগ বলা হয়। এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, প্রত্যেকটাকে ট্যাগ বলা হয়। ট্যাগ না, এটা নাম না। যেমন আমরা যে মানুষ, আমার নাম কি? সুজন না মানুষ? আচ্ছা, আমি যদি কোশ্চেন করি আমি কি মানুষ না সুজন? আমি কি সুজন, মানুষ না? ব্যাপারটা এরকম, এই সবগুলাকে স্পেসিফিক্যালি ট্যাগই বলা হয়, কিন্তু এই প্রত্যেকটার আবার আলাদা নাম আছে। H1 H2 H3। হুম, বুঝি নাই। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না যে লুপ চালাবেন আপনি। ওকে, যাই হোক, এতটুকু হচ্ছে আপনাদের আজকের শেখার বিষয়। যেহেতু কিছু না কিছু শেখানো দরকার ছিল, এটা হচ্ছে জাস্ট স্টার্টিং। এই জিনিসটা আগামীকালের আগে প্র্যাকটিস করে আসবেন। গ্রুপে কিভাবে আপলোড করবেন? HTML ফাইলটা বানাবেন, ফাইলের নাম অবশ্যই ইন্ডেক্স হইতে হবে। কি হইতে হবে? index.html দিয়ে বানাবেন, তারপর এখানে আপলোড করবেন। কোথায় ছিল? আচ্ছা, ক্লাসের মধ্যে আপলোড করে এখানে লিখবেন, সবাই জানাবেন কেমন হয়েছে। পরে পোস্ট করে দেবেন, আর সবাই এখানে জানাবে জঘন্য হয়েছে। ঠিক আছে, এরকম কমেন্ট করবেন। এটা লেখা দরকার নেই, ভালো কিছু লিখবেন। বুঝি নাই। আচ্ছা, এখন আসবো আমি টাইপিং স্পিডে। একটু জোরে বলতে হবে, শুনি না, আমার কানে একটু প্রবলেম। পেজ সোর্স, পেজ সোর্স দুইভাবে দেখা যায়, ঠিক আছে? পেজ সোর্সটা দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে এই যে বাম পাশে আপনার কোডগুলো শো করবে। আর তার চাইতে ইজি ওয়ে, রাইট ক্লিক করে পেজ সোর্স, ভিউ পেজ সোর্স। না না না, আচ্ছা, এটা বোধহয় চলে গেছে, সরি। আচ্ছা, ফাইলের নাম চেঞ্জ করছি তো এই জন্য আর কি অবস্থা। রাইট ক্লিক করে পেজ সোর্স দিবেন, তারপরে আপনি HTML এ যা যা করছেন এগুলো শো করবে। রিলোড, এই যে রিলোডের অপশন, রিলোড মানে হলো কিছু চেঞ্জ করলে, সাপোজ আমি এখানে চেঞ্জ করতেছি, এখানে কিছু একটা চেঞ্জ করতেছি, এখানে কি শো করবে? করবে না। এই জন্য এখানে একটা রিলোড দিবেন, বা রাইট ক্লিক করে এখানে রিলোডে ক্লিক করবেন, এই যে মানে নতুন চেঞ্জটা শো করবে। আপনারা যারা এখনো মানে HTML সম্পর্কে একটু কনফিউশন আছে, এতক্ষণ যা বুঝাইছি বুঝেন নাই, ভয়ের কিছু নাই। আজকে না বুঝাটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? কারণ প্রথম দিনই কিছু বোঝা যায় না। আপনি একটা এলাকায় গেলে একটা লোক আপনার সারা এলাকা ঘুরে দেখালেও চিনবেন না আপনি। আপনাকে একদম ঘুরেতে ঘুরেতে লাস্ট কোণে নিয়ে গিয়ে ছেড়ে দিলে আপনি আবার আসতে পারবেন? পারবেন না। সো ভয়ের কিছু নাই, ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ভিডিওটা বারবার দেখবেন। ভিডিওটা বারবার দেখলেই মেমোরাইজ হয়ে যাবে। সরি, না, আলাদা প্রিভিউ করার জন্য আপনাকে রান করতেই হবে। আর আপনি যেটা চাচ্ছেন এটা অন্যান্য সফটওয়্যারে পাওয়া যায়, এটা ক্ষতিকর। বাম পাশে কাজ করতেছেন, ডান পাশে শো করতেছে, কিভাবে শো করে, এটা কিন্তু ক্ষতিকর। এটা আপনার কাজে হ্যাম্পার করবে, ঠিক আছে? কিংবা প্রফেশনালিটি তৈরি হয় না এভাবে। এজন্যই ওইটা করা উচিত না। এই জন্য সবসময় নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন।
আচ্ছা, এইচটিএমএল কি জিনিস আমরা ভুলে গেছি, আমি জানি না এইচটিএমএল কি। এখন অন্য চ্যাপ্টারে আসি। আপনারা যখন কোডিং করবেন কিংবা কোনো কিছু লিখতে যাবেন, আপনার ক্লায়েন্টের সাথে বা চ্যাটিং করতেছেন, যাই করেন না কেন, মনে করেন ক্লায়েন্টের সাথে চ্যাটিং করতেছেন, আপনি নিচের দিকে তাকায় তাকায় চ্যাটিং করেন সব সময়। ক্লায়েন্ট আপনাকে লিখতেছে হাউ আর ইউ, মনে করেন এরকম, ক্লায়েন্ট এখানে লিখছে হাউ আর ইউ, আপনি মি সরি টাইপিং মানে টাইপ করতেছেন আর কি, টাইপের মধ্যে এভাবে টাইপ করতেছেন আপনি, আই এম ফাইন। সে অলরেডি এখানে আরেকটা কোশ্চেন লিখে দিছে, ঠিক আছে, হোয়াটস দ্য আপডেট অফ মাই প্রজেক্ট, ঠিক আছে, এটাও লিখে দিছে। এখানে লিখছেন আই এম ফাইন, লেখা এন্টারও দিছেন, আরেকটা কোশ্চেন করে ফেলছে। এই প্রবলেমগুলো ফেস করবেন, সেজন্য না দেখে টাইপ করার প্র্যাকটিস করবেন, না দেখে। সাপোজ আপনি সবসময় তাকা থাকবেন এদিকে, কিবোর্ডের দিকে না, না দেখে মানে চোখ বন্ধ করে না, ঠিক আছে, জাস্ট স্ক্রিনের দিকে তাকাবেন, স্ক্রিনে তাকাবেন, তাকানোর পর ক্লায়েন্ট কিছু লিখবে, তারপরে আপনি স্ক্রিনের দিকে তাকাই লিখবেন, যাতে আপনার মিসিং না হয় কিছু। কিংবা আপনি এইচটিএমএল এর কোড করতেছেন, আপনাকে ক্লায়েন্ট টাইম দিচ্ছে 24 ঘন্টা, আপনি যদি আস্তে আস্তে দেখে দেখে লেখেন, যত ফাস্টই হোক না কেন শেষ করতে পারবেন না, ঠিক আছে। এর জন্য না দেখে লেখা টাইপ করবেন, আর না দেখে এক হাতে না, এইভাবে না, দুই হাতে, দুই হাতে না দেখে টাইপ করার প্র্যাকটিস করা যায়। কিভাবে করবেন একটু দেখেন। আমাদের কিবোর্ডের স্ট্রাকচারটা বোধহয় এরকম, কিউ ডাব্লিউ ইউ আর টি ওয়াই ইউ আই ও পি এস ডি এফ জি জে কে এল জেড এক্স সি বি বি এন এম, এরকম, মানে এবিসিডি নাই। আমাকে আমার একটা একজন রিলেটিভস বাসায় আসছিল, তো উনি খুব ভালো করে দেখতেছে আমার কিবোর্ডটা, তোমার কিবোর্ডে কি এবিসিডি নাই? আমি বলতেছি এবিসিডি তো আছে, এই যে এগুলা, কই এখানে তো কিউ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এবিসিডি আছে, আপনার হাতের সুবিধার জন্যই আপনাকে এরকম উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে, যাতে আপনি টাইপ করতে সুবিধা হয়। এ এস ডি এফ এই চারটাতে বাম হাতে 4টা আঙ্গুল রাখবেন। কয়টা? 5টা, 4টা। মাঝখানে 2টা খালি থাকবে, জি আর এইচ এই 2টা খালি থাকবে, জে কে এল সেমিকোলন এই চারটাতে 4টা আঙ্গুল থাকবে ডান হাতে, ঠিক আছে। 1 2 3 4 এই চারটাতে 4টা আঙ্গুল, জি এইচ খালি, জে কে এল সেমিকোলন এই চারটাতে আবার 4টা আঙ্গুল। সো মাঝখানে 2 হাত, 8টা আঙ্গুলের মাঝখানে কয়টা খালি? 2টা। আর আপনি কভার করার ট্রাই করবেন উপরের গুলা আর নিচের গুলাকে। আপনার এই আঙ্গুলটা দিয়ে এই জিনিস প্রেস করতে গেলে আঙ্গুলি ভেঙে যাবে। সো জাস্ট উপরের শাড়িটা নিচের শাড়িটা, এই 2টা জিনিস কভার করার ট্রাই করবেন। সাপোজ আপনি লিখতেছেন, মনে করেন দিকাও লিখবেন, এখন প্রথম দিকে কি আপনি না দেখে টাইপ করতে পারবেন? প্রথম দিকে এই কিবোর্ডটা অন করে নেবেন, যে কিবোর্ডটা এইমাত্র আমি ওপেন করলাম। কিভাবে আনবেন? স্টার্ট মেনুতে গিয়ে ওএসকে লিখবেন। কি লিখবেন? ওএসকে লিখে একটা এন্টার, এটা তো অন্য সফটওয়্যার বোধ হয়, আচ্ছা এখানে নাই, ঠিক আছে। রান কমান্ডে যান, উইন্ডোজ প্লাস আর এই 2টা একসাথে প্রেস করেন, উইন্ডোজ প্লাস আর। উইন্ডোজ চিনি তো, কিবোর্ডের ওই যে জানালা আঁকা থাকে একটা, ওই জানালা প্লাস আর প্রেস করবেন, তাহলে এরকম একটা রান কমান্ড আসবে। ওখানে জাস্ট ওএসকে লিখবেন। ওএসকে মানে হলো অন স্ক্রিন কিবোর্ড। ওএসকে ওটা একটু নিচে এভাবে ওপেন করে রাখবেন, আর উপরে একটা নোটপ্যাড ওপেন করে রাখবেন, রেখে এই জায়গার মধ্যে এখন টাইপ করবেন। মনে করেন আপনি চাইতেছেন টি প্রেস করার জন্য, আপনি কিন্তু প্রায় হাতের দিকে তাকাবেন না, আপনি তাকাবেন এই কিবোর্ডের দিকে, যে আমার এই আঙ্গুলটা কোথায় আছে, টি এর আশপাশে কোন আঙ্গুল আছে, আমার এই আঙ্গুলটা আছে। এই আঙ্গুল কোনটা? এটা। এই আঙ্গুলটা উপরে উঠালেই তো টি প্রেস করা যায়, তাই না? তারপর আপনি চাইতেছেন এম প্রেস করার জন্য, সো জিএইচ এর পাশে কোন আঙ্গুল? এই আঙ্গুল। এই আঙ্গুলটা নিচে নিলেই তো এম প্রেস করা যাচ্ছে,
তাই না? হাত উঠানো যাবে না, হাত জায়গা মতো থাকবে, হাত জায়গা মতো থাকবে, জাস্ট আঙ্গুলগুলো সরবে। এরকম 2 দিন যদি ঠিক মতো প্র্যাকটিস করেন, না দেখে টাইপ করার অ্যাবিলিটি চলে আসার কথা। মানে স্লো হোক সমস্যা নাই, বাট না দেখে টাইপ করাটা হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। টাইপিং মাস্টার সফটওয়্যার কেউ ট্রাই করে দেখবেন না, ওটা দিয়ে স্পিড বাড়ে না, ওটা দিয়ে না দেখেও টাইপ করা যায় না। আমি যখন প্রথম টাইপিং মাস্টার সফটওয়্যার ইউজ করি, ওটা তো একটা গেম, তাই না? গেম টাইপের। তো এখানে লেখা যাচ্ছে, আমি ট্রাই করতেছি, হ্যাঁ বাবল, ঠিক আছে, হাউস, ট্রাই করতেছি, হঠাৎ করে দিকে স্পিড বেড়ে গেছে, বারবার করে এভাবে টাইপ করা শুরু করছি। জিনিসটা আর কি মাথার উপর প্রেশার পড়ে। এই জন্য টাইপিং মাস্টার ইউজ করার দরকার নেই, এভাবে ট্রাই করবেন। আপনাদের আগামী দিনে অ্যাসাইনমেন্ট হলো গরু রচনা লিখে নিয়ে আসবেন, দিকাও, না দেখে, ঠিক আছে, না দেখে, হাতগুলা ঠিক মতো থাকবে, দিকাও লিখে নিচে লিখবেন। আমারও মাঝে মধ্যে ভুল হয় আর কি, ওই যে ভুলে গেছে, ঠিক আছে, এটা আছে, লিখবেন দি কাউ হ্যাজ 8 legs, এরকম করে টোটাল একটা এসে লিখে নিয়ে আসবেন, না দেখে। মনে থাকবে? কারো মনেই থাকবে না? চুপ কেন? স্পেশালি এইচটিএমএল দিয়ে লিখবেন, ডকটেক থাকতে হবে, এইচটিএমএল থাকতে হবে, হেড থাকতে হবে, বডি থাকতে হবে। আর মনে করেন দি কাউ, লেখাটা তো অনেক বড় হবে, সো এটাকে রাখবেন H1 ট্যাগের মধ্যে। কিসের মধ্যে? H1 এর মধ্যে। ইন্ট্রোডিউশন যেটা, এটা কি দিকাওয়ের সমান হবে না একটু ছোট হবে? সো এটা কি H1 এর মধ্যে হবে? H1 এর মধ্যে হবে। এটা H2 H3 বা H4 এর মধ্যে হতে পারে। এভাবে করে লিখে আমাকে গ্রুপে দেখাবেন, নিয়ে আসবেন না, সাথে করে নিয়ে আসবেন না, গ্রুপে আপলোড করে দিবেন। এখন আপনাদের নামগুলো বলেন একজন একজন করে, যাদেরকে গ্রুপে অ্যাড করা হয়নি। একদম পিছন থেকে অ্যাড করা নেই, নাম বলেন। মুস্তাফিজুর, সরি মুস্তাফিকুর লিখছি না? এটা কত নম্বরে সেটা বলেন, এখানে লিস্ট আছে একটা, কত নম্বর লাইনে? এখানে নেই। আচ্ছা আপনার মেল অ্যাড্রেস বলেন, এখানে অনেক মুস্তাফিজুর রহমান রতন আসবে, মেল অ্যাড্রেস বলেন। 93 ইয়াহু, এটা এটা সবাই দেখি ব্রাজিল। তারপর আপনি আমাকে অ্যাড করার পর একটা মেসেজ পাঠাবেন যে আমাকে গ্রুপে অ্যাড করে দেন, নাহলে আমার মনে থাকবে না। কারণ এখানে এই যে কিছুক্ষণ আগে একটা সব রিপ্লাই দিলাম, এখনো 2টা মেসেজ জমা হয়ে আছে। বাকি সবাইকে অ্যাড করা হয়েছে? আপনি অ্যাড করছি? নাম বলেন। সরি, মিরাজ খান, এটা এটা পাশের জন অ্যাড করা আছে? কোনার জন অ্যাড করছি? আপনাকে অ্যাড করছি? এমডি তোফাইল, এটা এটা আপনাদের যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে তারা আমাকে একটা মেসেজ পাঠাবেন যে আমাকে গ্রুপে অ্যাড করে দেন। অ্যাড করেছে সবাইকে? আচ্ছা এখান থেকে আসি, শফিকুল, FIQL,
তারপর এটা স্পেলিং বলতে হবে। হ্যাঁ, অ্যাট দ্য রেট। স্পেলিং ঠিক আছে কিনা ভালো করে দেখেন। আচ্ছা, ওকে। তারপর এইচ, হ্যাঁ, 151, এটা আপনি আপনাকে অ্যাড করা হয়নি, নাম বলেন। NAM, মামুন, আচ্ছা। এটা আপনি, হ্যাঁ হ্যাঁ, URP, স্পেস BOSH, বস। এটা না, এটা আব্দুল্লাহ মামুন, /7, আচ্ছা স্পেস নেই তো এখানে নাকি? সব একসাথে, আব্দুল্লাহ মামুন আল 777, এটা। তারপর কালকে, এটা পরেরটা, এটা কই, একটাই তো। সার্চ দিয়ে পাবো না। আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা খুবই বাজে হয়েছে, আমি নিজেও বুঝতে পারতেছি। কিছু করার নেই, আসলে গরমের মধ্যে এভাবেই ক্লাস করতে হবে। আর আমাকে রিয়েলাইজ করাবেন যে আপনি বুঝতেছেন না, ঠিক আছে? তাহলে আমি একই জিনিস বারবার বুঝাবো। আমাকে বলতে হবে এই জিনিসটা আমি বুঝি নাই, তাহলে আমি আবার বুঝাবো, আপনাকে স্পেশালি বুঝাবো। যদি অলওয়েজ একই অ্যাটিটিউড নিয়ে থাকেন যে বুঝলে বুঝছি, না বুঝলে নাই, তাহলে সমস্যা। কারণ আপনারা এখানে 20 জন থাকলে 20 স্টুডেন্টসই ফ্রিল্যান্সার হতে হবে, 19-এ আসা যাবে না, একজনও বাদ বাদ যাওয়া যাবে না, ঠিক আছে? প্রত্যেকে ফ্রিল্যান্সার হতে হবে, প্রত্যেকে, প্রত্যেকে মানে প্রত্যেকেই। সো আপনারা আমাকে হেল্প করতে হবে, আমি আপনাকে কিছু দিতে হলে তো আমাকে হেল্প করতে হবে, তাই না? সাপোজ আমি আপনাকে কিছু একটা গিফট করতেছি, তার জন্য তো আপনাকে হাত দিতে হবে, হাতে দিব আমি, এরকম। আপনি আমাকে হেল্প করবেন এটা বোঝানোর জন্য, আপনি বুঝতেছেন না, বুঝতেছেন না, কিংবা কিভাবে বুঝাইলে আপনার জন্য বেটার, তাহলে আমি ওইভাবে ইফোর্ট দিব আপনার উপরে। ওকে, আমাকে পেন ড্রাইভগুলো দিয়ে দেন আপনাদের।